সো আমরা যেটা পড়লাম যে আমরা এই স্ট্যান্ডার্ড গুলো কভার করি, কেমন? তাহলে আমাদেরকে কেউ যদি বলে যে আমরা ইনভেন্টরি ক্যালকুলেশন করি কিসের মাধ্যমে, আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, আমরা কি বলবো? IS2 এর মাধ্যমে। IS2 এর মাধ্যমে। ভেরি গুড, ভেরি গুড। আমরা যদি প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আমরা কোনো অ্যাসেট কিনি সেটা কিভাবে রিকগনাইজ করি, কিভাবে প্রেজেন্টেশন করি, হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, কিভাবে ডিসক্লোজার দিই, কি বলবো আমরা? আইএস সিক্সটিন। 16, IS 16। IS16। ভেরি গুড। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করব, কিভাবে প্রেজেন্টেশন করব, সেটা কোথায় বলা আছে? IS1। IS 1। ওয়ান এর আইএস মাধ্যমে। ওয়ান ভেরি গুড, রাইট। ওকে। সো আমাদের মেইন আলোচনায় যদি যাই, যেহেতু আমাদের পরীক্ষা এখন কিভাবে হয়, MCQ, তাই না? সো আমাদের এখানে নর্মালি আমরা তিন ধরনের কোশ্চেন পাই পরীক্ষার হলে, কেমন? একটা হচ্ছে যে আমরা আহ, কি বলে আপনার শর্ট কোশ্চেন পাই, হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন, তিনটা চারটা অপশন থেকে একটা। আরেকটা থাকে কিছু আমাদের সিনারিও বেস কোশ্চেন, নর্মালি আমাদের ক্যাশ ফ্লো অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই দুটো জায়গা থেকে আমাদের সিনারিও বেস কোশ্চেন থাকে, সেটা 15 মার্কস, 20 মার্কস, এরকম, কেমন? কিভাবে দেওয়া থাকে, স্ট্রাকচার থাকে, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ক্লাসগুলো যখন করব আমরা রেগুলারিটি মেনটেন করবো, দেখবেন যে ইনশাল্লাহ সবগুলো কনসেপ্টে চলে আসবে, কেমন? এক একটা ক্লাসের মধ্যে এক একটা চ্যাপ্টার পড়ানো হবে। সো একটার সাথে আরেকটা কিন্তু মিল থাকবে না, আবার একটার সাথে একটা কিন্তু চেইনের মতন, আমরা যেরকম সাপ্লাই চেইন বলি, ভ্যালু চেইন বলি, কেমন? আপনি যেমন ক্লাস ওয়ানের পরে তো আর ক্লাস 10-এ যাওয়া যায় না, 2, 3, 4, হয়তো মাঝখানে একটা কেউ দিতে পারেন, তাহলে সেম মেনটেন করতে হয়। ঠিক তেমনি ভাবে আমাদের এই পড়াশোনাটা কিন্তু লাইক দিস, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চেইন যদি আমরা ফলো না করি তখন কিন্তু চ্যালেঞ্জ করে যেতে হয়, কেমন? এটা আমরা দিয়ে থাকি। ওকে। সো সিনারিও বেস কোশ্চেন থাকে, আর একটা বললে মাল্টিপল চয়েস, অনেক সময় ট্রু অ্যান্ড ফলস থাকে। একটা লাইন দিয়ে একটা কনসেপ্ট বললো, এটা ইজ ইট ট্রু আর ফলস। ফলস যদি অনেক সময় কারেক্ট অ্যান্সার লিখতে বলে। ফিলিং দ্য গ্যাপস থাকে অনেক সময়, 2-3টা অপশন দিয়ে হয়তো বলা থাকে। কোশ্চেনের প্যাটার্ন গুলো অনেক ইজি থাকে, বাট মোস্ট অফ দ্য কেসে অ্যাকাউন্টিং এর সময় আপনাকে ওয়ার্কিং করতে হয়, কেমন? মানে একদম MCQ, মানে যে আমি চোখ বন্ধ করে লিখে দিয়ে যে পাশ হয়ে যাবে, সরি, ওই চিন্তা ভাবনা করা যাবে না, ওটা করলে আসবে না। কাছাকাছি গিয়ে হেরে যাবেন, মানে পাস ভেরি ডিফিকাল্ট। কারণ অনেক সময় ম্যাথ আবার ওয়ার্কিং করে আপনাকে অ্যান্সার বসাতে হবে, আমরা দেখাবো নি ক্লাসে, যখন আমরা স্টেপ বাই স্টেপ যাবো আমরা বুঝতে পারবো, ঠিক আছে? স্যার, এখানে কি ওয়ার্কিং এর জন্য আলাদা পেপারস এবং ক্যালকুলেটর ইউজ করতে জি, দেবে? দেওয়া হবে, ক্যালকুলেটর দেওয়া নিয়ে আসবেন। ওয়ার্কিং পেপার গুলো ইনস্টিটিউট থেকে দিবে, মানে সমস্ত ফেসিলিটি থাকবে, কেমন? পেপার দেওয়া হবে যথেষ্ট, ঠিক আছে? ওকে। সো আমরা যেটা বলছিলাম, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এটা যদি বলি, অ্যাকাউন্টিং ইজ এন আর্ট of recording, analyze, and summarizing the financial information in a significant manner. আমি আমি যদি আমার মনের মতো করে প্রেজেন্টেশন দিই, হবে? নো স্যার। নো। তার মানে আমাকে একটা সিগনিফিকেন্ট, একটা নির্দিষ্ট গ্রামার আছে, একটা ফরম্যাট আছে, আমাকে সেভাবে প্রেজেন্টেশন। তাহলে আমাদের টোটাল অ্যাকাউন্টিং আমরা কি করি? রেকর্ড করি, অ্যানালাইজ করি, এন্ড সামারাইজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইন এ সিগনিফিকেন্ট ম্যানার। আমরা যদি আর একটু ডিক ডাউন করে দিই, রেকর্ডিংটা কি? রেকর্ডিং রিফার ক্রিয়েটিং জার্নাল। আমরা নর্মালি জার্নালের মাধ্যমে কি করি? রেকর্ড করে থাকি ট্রানজাকশন গুলো উইথ ডেবিট অ্যান্ড ক্রেডিট করি। অ্যানালাইজ করে and classify, referring classifying all debit and credit into revenue and capital nature along with asset, liability, income and expenses। কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা ইনকাম, সেইভাবে আমরা ভাগ করে ক্লাসিফাই করে লেজারের মাধ্যমে, দেন সামারি করে রেফারিং অল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইনটু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপরে আমরা ডেটাগুলোকে সামারাইজ করে ট্রায়াল ব্যালেন্স করে সেখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। So আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলিং এ জানবো, কেমন? আমরা জাস্ট একদম থিওরিটিক্যাল কথা হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, কেউ যদি জিজ্ঞেস করে আমরা বলতে পারি অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ রেকর্ডিং, অ্যানালাইজ এন্ড সামারাইজিং দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইন এ সিগনিফিকেন্ট ম্যানার। একটা নির্দিষ্ট ম্যানারে আমরা রেকর্ড করা, অ্যানালাইজ করা এবং সামারাইজ করা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে, নন ফাইন্যান্সিয়ালটা না কিন্তু।
কোনো নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কি আমরা রেকর্ড করতে পারি? নো নো স্যার। স্যার। আমরা নো রেকর্ড স্যার। করি নর্মালি ফাইন্যান্সিয়াল এগুলা। আমাদের সায়েন্সের কে জানে না ছিল? স্যার আমি আছি। স্যার আমি আছি। জুয়েল। স্যার আমার টিচার জি আছে। স্যার, আমি জুয়েল, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। টিচার আমি মৌমিতা জুয়েল আছে, স্যার, মৌমিতা সায়েন্স কি ব্যাকগ্রাউন্ড। সায়েন্সের? স্যার আমিও মৌমিতা, সায়েন্স। স্যার আমিও সায়েন্সের স্যার। আমিও সায়েন্সের স্যার। ভেরি গুড, ভেরি গুড, গুড। আপনারা একটু নক করেন, কারণ আপনারা বুঝলে আমরা বুঝবো যে বাকিরাও বুঝতে পারছি, কেমন? জি আর স্যার, আমাদের ইনশাল্লাহ। ক্লাসে আমরা ওকে স্যার। সবাই তো অ্যাকাউন্টিং অনেক কিছু জানি না, বিদায় আমাদের এই ক্লাসটা লাগতেছে, কেমন? কোশ্চেন গুলো জি এটা স্যার। আমরা আমরা ফ্যামিলি মেম্বার, কেমন? কিন্তু ইরিলিভেন্ট করা দরকার নাই, সময় নষ্ট করার দরকার নেই। যে ক্লাসে যে সাবজেক্টের সাথে যেটা প্রাসঙ্গিক থাকে আমরা ওইটা করবো, তাহলে আমাদের লার্নিংটা বেশি হবে, সবার জন্য হেল্পফুল হবে, কেমন? যেটা জি আমাদেরকে ভ্যালু অ্যাড করবে এটা সবসময় আমরা মনে রাখবো, কেমন? তাহলে আমাদের জন্য সবার জন্য ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। শেয়ার করবো, না বুঝলে গুনার কোনো কিছু নেই, ভুল অ্যান্সার করলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় গ্যাপ আছে, আমরা কি করা দরকার, কেমন? তাহলে এটা হলো আমাদের মোটামুটি আমরা যদি বলি হোয়াট ইজ অ্যাকাউন্টিং, ক্লিয়ার তো এটা? জি স্যার। ক্লিয়ার। গুড। সো আমরা যদি বলি ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, আমরা কয়েকটা নাম যদি বলি, মানে কাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন জানা দরকার? আপনি একটা কোম্পানিতে, আমি অ্যাপেক্সে আছি, আমরা কি করি? জুতো বিক্রি করি নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, জুতোর দাম বেশি। দুটো স্যার অনেক কিছুই আছে। দাম বেশি বলেন না কেন? হ্যাঁ, স্যার বেশি মোটামুটি স্যার, দাম অন্যান্য বেশি। ব্র্যান্ড থেকে আবার স্যার কমই আছে। ডিসকাউন্ট কবে হবে স্যার, আমরা কি পাবো কিনা? হ্যাঁ, তো বলতেই পারেন রিজনেবল কিন্তু। আছে স্যার। ও আচ্ছা, ভেরি গুড। কে কাস্টমারটা আমাদের? হ্যাঁ, ভেরি গুড। সো স্যার কোয়ালিটি এরকম দিনে আমরা দিনে পাই ডিক্রিজ বুঝছেন? করছে। হ্যাঁ, কোয়ালিটি ডিক্রিজ করছে দিনে দিনে, আগে এই যে যেরকম ছিল দেখছেন, এখন ওরকম। এই যে জিসানের ফিডব্যাক চলে আসছে, কোয়ালিটি ডিটোরিয়েট করছে। স্যার কিছুটা নতুন হ্যাঁ, নতুন স্যার। হ্যাঁ, আসলে একটা ব্র্যান্ডের জন্য দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি পয়েন্ট, কেমন? উই অলওয়েজ ফোকাস টু কিপ আপ আওয়ার কোয়ালিটি, কারণ ব্র্যান্ড সেল করা মানে হচ্ছে কোয়ালিটি মেনটেন করা। অনেক চ্যালেঞ্জ হয়ে যায়, এটা বাই প্রোডাক্ট তো ন্যাচারালের। অনেক সময় আসলে আমরা বছরে প্রায় 2.5 কোটি পেয়ারের মতো, 2.5 কোটি, মানে 2 কোটি প্লাস পেয়ার সেল করি। এর মধ্যে কিছু ক্লেম চলে আসে, টু বি অনেস্ট। এবং এই ফিডব্যাক গুলো নিয়েই আমরা আমাদের কারেকশন করি অলওয়েজ। দিস ইজ আওয়ার মানে রুটিন জব, হাউ টু ইমপ্রুভ। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর অনেস্ট ফিডব্যাক। ওকে, সো আমরা বললাম যে ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, কারা আসলে ইউজার অ্যাকাউন্টিং ইনফরমেশনের, কেমন? রিয়েলি কারা ইউজার? আমরা যদি বলি একজন ইনভেস্টর। ইনভেস্টর কে? জি স্যার। স্যার যে কোম্পানিতে ইনভেস্ট করে আর কি, থার্ড পার্টি। ভেরি গুড। তাহলে ইনভেস্টরের কেন দরকার অ্যাকাউন্টিং ইনফরমেশন জানা? স্যার সে তার ইনফরমেশনটা এই জন্য জানা দরকার, বেসিক্যালি সে যে ডিসিশন মেক করবে ইনভেস্ট করার জন্য, ওই কোম্পানির আসলে কনসিস্টেন্টলি প্রফিট করছে কিনা, বা তাদের প্রফিট মেজারমেন্টটা কিরকম, ওভারঅল তাকে সিনারিও জানার তার, জন্য তার ইনফরমেশনটা দরকার স্যার। রাইট, তার মানে একজন ইনভেস্টর যখন ইনভেস্ট করবে, আমরা যদি ওনার কথা বলি, সেই ইনভেস্ট কোম্পানিতে কি পাবে? ডিভিডেন্ড পাবে। তাহলে কোম্পানি প্রফিট করছে কিনা বা করবে কিনা, কি করলো, সে যে ইনভেস্টমেন্ট করতেছে ইনভেস্টমেন্টটা সিকিউরড কিনা, হ্যাঁ, রিটার্ন সে পাবে কিনা, তার এই জিনিসগুলোর জন্য তার অ্যাকাউন্টিং ইনফরমেশন জানা দরকার। একজন এমপ্লয়ির কেন জানা দরকার? আরেকজন বলেন, একজন স্যার এমপ্লয়ির কেন এমপ্লয়ীদের অ্যাকাউন্টিং? হচ্ছে এমপ্লয়ীদের জানা দরকার, কারণ কোম্পানিটা গ্রোথ করবে কিনা, এবং ও মানে এমপ্লয়িরা হচ্ছে ওই কোম্পানি থেকে কোম্পানিতে থাকলে ওই মানে ওদের কেরিয়ারে গ্রোথ আসবে কিনা, এটার জন্য ওদেরকে অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো জানা দরকার। ভেরি গুড, ভেরি গুড। সো স্বাভাবিক, সঞ্জিতা যেটা বললো যে আমি যে কোম্পানি চাকরি করি, দিন শেষে কি আমাকে আসলে ইনক্রিমেন্ট দিবে কিনা, বোনাস দিবে কিনা, বছর শেষে আমার যখন ইনক্রিমেন্টের প্রমোশন হবে আমাকে প্রমোশন দিবে কিনা, তো এই সমস্ত তথ্য, যেটা সাস্টেনেবল কোম্পানি কিনা, আমি কি আসলে দীর্ঘদিন ধরে কাজ করতে পারবো কিনা, হ্যাঁ, তো এই সমস্ত তথ্যের জন্য আমাদের একজন এমপ্লয়ির অবশ্যই অ্যাকাউন্টিং ইনফরমেশন জানা দরকার।
ল্যান্ডার্স এর কেন জানা দরকার? স্যার একজন ল্যান্ডার যখন সে লোন দিবে তখন সে অবশ্যই চেক করবে তার অ্যাবিলিটি আছে কিনা উইথ ইন্টারেস্ট পেমেন্ট করা ওই কোম্পানিটার। সো তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, সো এই জিনিসগুলো জেনে ল্যান্ডার ডিসাইড করবে যে সে এই কোম্পানিকে দিবে কিনা। দ্যাটস ইট। রাইট, ভেরি গুড, ভেরি গুড। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আসলে সেই লেন্ডার্স তো চিন্তা করবে আমি তো পুঁজি দিব ওকে, তো ও আসলে আমাকে প্রফিট সহ আমার পুঁজিটা ফেরত দিবে কিনা। তো এই জন্যই ওর কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা কি ওইটাকে অ্যানালাইসিস করার জন্যই অবশ্যই একজন লেন্ডারের কি দরকার, ওই কোম্পানির অ্যাকাউন্টিং ইনফরমেশন জানা দরকার। সাপ্লায়ার বা আদার ক্রেডিটর্স যারা, তাদের কেন জানা দরকার? সাপ্লায়ার কি জানা দরকার? স্যার এটা বেসিক্যালি হচ্ছে তাদেরও জানা দরকার আছে, কারণ সাপ্লায়ার অনেক সময় হচ্ছে তাদেরকে একটা অপরচুনিটি দেয় যে অনক্রেডিটেড প্রোডাক্ট পারচেস করার। এখন অনক্রেডিটেড প্রোডাক্টটা পারচেস যখন করবে, ওই প্রোডাক্টটা স্যার সেল করার পর বা ওখান থেকে প্রোডাক্টিভিটি লেভেলটা আসার পরে তারা ওইটা রিপেমেন্ট কতটুকু করছে এর আগে, বা বিট্রাই করছে কিনা, এরকম ইনফরমেশন জানতে তারা হচ্ছে এই ধরনের আহ আর কি তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করে। স্যার মূলত এটা এক্স্যাক্টলি। হচ্ছে সাপ্লায়ার ইন টাইমে তারা পেমেন্টটা পাবে কিনা, বা এটা তাদের অ্যাকাউন্টিং বা এখানে কি বলে তারা ওই আহ, এটাকে তারা জাস্টিফাই করে যে তারা আদৌ ইন টাইমে তাদের পেমেন্টটা পাবে কিনা বা পেমেন্টটা রিক আছে স্যার কিনা। ওই যে বিভিন্ন স্যার অ্যাকাউন্টিং। রিপেমেন্ট অ্যাকুরেসি জানার জন্য তারা এটা করে স্যার। এক্স্যাক্টলি। তার মানে একজন সাপ্লায়ার কি, সাপ্লায়ার হচ্ছে সেই ব্যক্তি যার থেকে আমি বাকিতে মাল কিনি। সে তো আমার সাপ্লাই, আমি যার থেকে মিলে থাকি। মনে করেন আমি র মেটেরিয়াল বাকিতে কিনি, এখন সে যে আমাকে বাকিতে দিবে কোন বিশ্বাসে আমি তার টাকাটা রাইট টাইমে তাকে রিফান্ড করতে পারবো কিনা, ফেরত দিতে পারবো কিনা। সো ওই জন্যই সে আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ জানবে, আমার হিস্টোরি জানবে, আমার ট্রেন্ড জানবে, তারপরে সে ডিসিশন নেবে। যেমন আমাদের কোম্পানি, আমরা 37 ইয়ার্স ওল্ড কোম্পানি। সো আমরা যখনই কোনো কথা বলি, যখনই কোনো হিস্টোরিক্যাল ট্রেন্ড বলি, আমরা ওইভাবে বলতে পারি যে আপনি আমার হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখেন, আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পাবলিশ করা আছে যেটা দেখতে পারে। এই সমস্ত জিনিস দেখেই সে কিন্তু ডিসিশন নিতে পারে। কাস্টমারে কেন জানা দরকার? দেয়ার এজেন্সি কাস্টমারের জানা দরকার আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, আমরা কি ইথিক্যাল বিজনেস করি কিনা। আমি যদি ইথিক্যাল বিজনেস না করি আমার প্রোডাক্টের মধ্যেও গলদ হতে পারে। এই সমস্ত জায়গা থেকে একজন কাস্টমারেরও অ্যাকাউন্টিং ইনফরমেশন জানা দরকার। পাবলিক অ্যাট এ লার্জ বা গভর্নমেন্টের কেন জানা দরকার? সরকার কেন জানবে আমার কোম্পানি কি আছে না আছে? হ্যাঁ জি স্যার, স্যার দরকার আছে। লিগালিটি মেনটেন করার জন্য তারা এটা করে, এবং তারা এটা জানার চেষ্টা করে যে আমি যে প্রফিটটা করছি এটা অ্যাকচুয়াল প্রফিট আমি দেখাচ্ছি কিনা, যেটার উপর বেস করে আমার ভ্যাট দিতে হয়, আমি এখানে ভ্যাট ফাঁকি দিতে পারি। তো ভেরি এটা গুড, যেন না ভেরি করতে গুড। পারে, দ্যাটস ওয়াই তারা। দিস ইজ ভেরি রিলিভেন্ট যে আমার সে অডিটেড অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেন চায়, যে কোম্পানি সে যে গভর্নমেন্টের আর্নিং সোর্সটা কি, মোর দেন 80% হচ্ছে ফ্রম এনবিআর, মানে রেভিনিউ হচ্ছে ট্যাক্স, ট্যাক্সেশন থেকে। ট্যাক্স কে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা কি ডিরেক্ট ট্যাক্স, দুইটা ভাগে, ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ভ্যাট এবং কাস্টমস, কেমন? এই দুইটা। ডিরেক্ট ট্যাক্স তো আমরা যে ট্যাক্সটা দিই। তো ইনকাম এইটা ট্যাক্স হচ্ছে হচ্ছে গভর্নমেন্টের ডিরেক্ট। একটা, হ্যাঁ, তো এটা হচ্ছে গভর্নমেন্টের একটা মেইন সোর্স অফ ইনকাম। সে পাবলিক এই ইনফরমেশনটা দিয়ে সে একটা মেজার করতে, অ্যাজ ওয়েল এজ সরকারি যে স্ট্যাটিস্টিক্স গুলো করে থাকে আমাদের, নোমান আছে এখানে, নোমান সাহেব। তো সেই ক্ষেত্রে আমরা যে পরিসংখ্যান গুলা পাই, সেটার জন্য তো কোম্পানির ডেটাগুলো প্রয়োজন, কেমন? এটার মাধ্যমেও আমরা টোটাল পিকচারটা পেতে পারি। সো আরো আছে অনেকগুলো ইয়েতে। আমরা বুঝতে পারছি তো ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। স্যার আমার একটা সিলি কোয়েশ্চেন ছিল, মানে লেন্ডার্স আর ক্রেডিটার্স এর মধ্যে আসলে পার্থক্য কি? আমার কাছে আসলে জিনিসটা সেমই লাগতেছে, আমি এই সূক্ষ্ম লেন্ডার্স পার্থক্যটা বললে, বুঝতে পারছি না। হ্যাঁ জুই, লেন্ডার্স বললে আমরা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে যেগুলো ব্যাংক যারা থেকে ধার লোন দেয়। নিয়ে থাকি। হ্যাঁ, টাকার বিনিময়ে টাকা দিচ্ছে আর কি। আর সাপ্লায়ার ধরেন মালের বিনিময়ে টাকা দিচ্ছে, আপনি তার থেকে র মেটেরিয়াল কিনতেছেন অথবা অন্য কিছু কিনতেছেন, কম্পিউটার নিয়ে আসতেছেন, তার বিনিময়ে আপনি টাকা দিচ্ছেন। লেন্ডার্স হচ্ছে টাকার বিনিময়ে টাকা, আজকে টাকা দিচ্ছে 100 টাকা, আপনি তাকে 110 টাকা দিবেন। ক্রেডিটার্স, স্যার ক্রেডিটার্স কি আদার ক্রেডিটর্স সাপ্লাই? বলতে সাপ্লায়ার বা অন্য কোনো ক্রেডিটর্স যদি হয়, অলমোস্ট সেম। এই জন্য তো সাপ্লায়ার এন্ড আদার ক্রেডিটর্স বলছে। আচ্ছা। সাপ্লায়ার বলতে ডিরেক্ট সাপ্লাই, আপনি যার থেকে র মেটেরিয়াল নিচ্ছেন।
এখন আপনি ব্যবসা করেন, যেমন আমি জুতার ব্যবসা করি, আমি র মেটেরিয়াল লোকাল থেকে কিনতে পারি। আবার আমি কম্পিউটারও তো লাগতে পারে আমার অফিসের জন্য, তখন আমি অন্য সাপ্লায়ার থেকে, হয়তো আমি কম্পিউটার যার থেকে নিচ্ছে তাকে আমি বললাম আমাকে তুমি ক্রেডিটে দিতে হবে 30 দিনে বা 60 দিনে, তখন আমরা বলি অন্য ক্রেডিটর চাইছি। বুঝতে পারছি জুই? জি স্যার। ওকে। এইটা একটা কোশ্চেন যদি বলি, an entity transaction are recorded first in, স্যার বুকস অফ অরিজিনাল এন্টিটি এ এ জুয়েল বলছে এ, আর কেউ, আর কেউ? স্যার এ। স্যার ফার্স্ট হচ্ছে এটা অ্যানালাইজ করতে হবে and then তারপর রেকর্ড করতে হবে। Good. তাহলে অ্যান্সার ইজ এ, মোস্ট অফ দ্য অ্যান্সার। ইয়েস থ্যাংক স্যার। ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা আমরা একটু দেখি আমরা। আচ্ছা, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, আমরা কি বলবো? হোয়াট ইজ আওয়ার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? কেউ যদি বলে যে তুমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবা, তোমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কি, আমাদের অ্যান্সার কি হবে? আইএফআরএস। আইএফআরএস না স্যার আইএএস, কি বলবো? আমাদের না স্যার বিএস না বিএফআরএস? আইএফআরএস আছে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বিএফআরএস আছে এবং নীতিমালার দিক থেকে গ্যাপ আছে। আইএসবি স্যার। ওকে ফারজানা, থ্যাংক ইউ। জিসান, প্রথম প্রশ্ন হচ্ছে সহজ বাক্যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, মাই অ্যান্সার ইজ আইএফআরএস। আইএএসবি আইএফআরএস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডস। আমরা এর আগে একটু আগে আমরা শুরুতে যে এটা দেখলাম, এই যে আমরা দেখলাম না অনেকগুলা, এগুলো কি নামে? আইএস নাম স্যার, আন্তর্জাতিক আইএস হিসাব আইএস নিবন্ধন। হ্যাঁ, আইএস, শুধুমাত্র লাস্টেরটা কি? ইন্টারন্যাশনাল আইএফআরএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 15 আচ্ছা, এখন আমরা দেখি যে কারো মাউস মনে ইয়া হচ্ছে, টিকটুক আসতেছে, তারপরে আমি জানি না কাটটা পরে বা কি হচ্ছে। এনিওয়ে, সো আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকেই মূলত স্ট্যান্ডার্ড গুলো ইস্যু হয়। আমি জাস্ট একটু, এটা আমাদের বইতে নাই, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, কেমন, যে কিভাবে আমরা এটা করি। ফাউন্ডেশন থেকে আগে এখানে আইএএসসি ছিল, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। আমি যদি নিচের লাইনগুলো দেখাই প্যারাটা, এটা ছিল আইএএসসি। এই কমিটি থেকে 1973 থেকে আমাদের মূলত অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলা শুরু হয়। তো 1973 থেকে 2001 সাল পর্যন্ত আইএএসসির আন্ডারে যতগুলো স্ট্যান্ডার্ড ইস্যু হয়েছিল সবগুলো কি নামে ছিল? আইএস আইএস। আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডস। 2001 সালের পরে আইএএসবি গঠিত হলো, আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তো 2001 সাল পরে বোর্ড থেকে যতগুলো স্ট্যান্ডার্ড ইস্যু হচ্ছে প্রতিটার নামে কি নামে হচ্ছে? আইএফআরএস আইএফআরএস নামে। তাহলে এখন বলেন তো, যদি আমরা একদম বেসিকলি বলি যে আইএএস এবং আইএফআরএস এর মধ্যে কোনো পার্থক্য আছে? নো স্যার। নো স্যার। আমাদের দুটো বডি চেঞ্জ হলো, এই জন্য এটার নামটা চেঞ্জ হচ্ছে এখন। সো এই যে এই কথাগুলো এখানে বলা আছে, কেউ, আমি আর পড়ছি না। সো হাউ ইজ আইএস এন্ড আইএফআরএস ডিফারেন্ট? ওয়েল, technically they are the same. IFRS is the current set of standard that is reflective of the change in the accounting and business practice over the last 2 decades. IAS is what used to be prior to the introduction of IFRS. However, not all IAS are outdated. আমরা অনেক সময় করি কি তাহলে, স্যার আইএফআরএস গুলো কি নামে আসতেছে বা কেন আসতেছে? আমরা এখন আইএএসবি থেকে, তাহলে আমরা বুঝতেছি 2001 সালে পরে যতগুলো স্ট্যান্ডার্ড আসতেছে সবগুলো কি নামে আসতেছে? আইএফআরএস মানে আইএফআরএস নামে। আইএফআরএস আইএএসসি। অনেক সময় আইএফআরএস আইএফআরএস। আমরা 2018 সালের পর থেকে বিএফআরএস বা বিএস এগুলো আর বলি না, আমরা সরাসরি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এগুলাকে ফলো করছি, কেমন। আমরা সরাসরি কেউ জিজ্ঞেস করলে তোমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, আমরা বলবো আইএফআরএস, সেটা আমরা ফলো করছি। তাহলে 2001 সালে প্রতিটা স্ট্যান্ডার্ডে আইএফআরএস নামে আসতেছে। আর আইএফআরএস অনেক সময় আইএস কে বেনিশ করেও আসতেছে। যেমন ধরেন আমাদের আগে রেভিনিউ রিকগনিশন কি ছিল? আইএস 18 ছিল, 18, এটা কিন্তু এখন নাই। ওইটাকে বেনিশ, কারণ রেভিনিউ রিকগনিশনে অনেকগুলো চ্যালেঞ্জ উৎপত্তি হলো,
তখন আইএফআরএস 15 আসলো। তার মানে কি IAS 8 কিন্তু 18 কিন্তু আর নাই, না হয়ে এখন কোনটা হলো IFRS 15, রেভিনিউ রিকগনিশনের জন্য। না বুঝলে বলেন কেমন। স্যার এটা আবার চেঞ্জের কারণে অলমোস্ট কতগুলো আইএএস এর যে মানদণ্ড চেঞ্জ হয়েছে? আগে তো কিচ্ছু 47 না, ছিল মেবি অল। না না, ওই যে আগে 18 ছিল IAS 18, এখন IAS 18 জায়গায় বেনিশ হয়ে IFRS 15 হলো, এই তো। আচ্ছা, বাকি সবই আছে। এখন আমরা ইনভেন্টরির জন্য আমরা কি ক্যালকুলেট কোনটা দেখবো, যদি বলে আইএস তুমি 2। ইনভেন্টরি IS 2, তাহলে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যদি কেউ জিজ্ঞেস করে আমরা কি বলবো IFRS। আর এখানে দেখেন এই কর্নারে একটা লেখা আছে সুন্দর, IFRS issued by the International Accounting Standard, they comprises IFRS means এ নাম্বার IFRS, স্যার, not ইন্টারন্যাশনাল only A, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং comprises স্ট্যান্ডার্ডস। সবগুলো মিলে চারটা মিলায়, IFRS, IAS, IFIC ইন্টারপ্রিটেশন, এই যে IFIC সিক স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি ইন্টারপ্রিটেশন, অনেক সময় বিভিন্ন ইন্টারপ্রিটেশন গুলো ইস্যু করে এই বডিগুলোর মাধ্যমে, এগুলাও IFRS এর অন্তর্ভুক্ত। তার মানে IAS, IFRS, IFIC ইন্টারপ্রিটেশন, সিক ইন্টারপ্রিটেশন, এই ধরনের যতগুলো ইয়া থাকবে প্রত্যেকটাকে মিলেই আমরা অ্যাকোমোডেটলি বলবো আমাদের IFRS, এবং এই IAS ও IFRS এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বললেই বলবো আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে IFRS, আর IFRS মিনস এই চারটা। আমি বুঝতে পারছি কিনা? জি স্যার। ওকে, সো টেকনিক্যালি there is no difference between IAS and IFRS, এই জাস্ট এটা বোঝার জন্য আমরা এটা নেক্সটে যাব। ইয়েস স্যার। জি স্যার। থ্যাংক ইউ। সো এইটা আমরা একটু দেখি, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা কি নামাজের ব্রেকে যাব ওসমান? না স্যার, এখন কন্টিনিউ করেন একটু। স্যার এখন তো ভালো লাগতেছে স্যার, ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে আরো পরে যেতে পারবো, নো ইস্যুস। ওকে, থ্যাংক ইউ। আমরা যদি বলি অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবজেক্টিভটা আসলে কি? একদম ভেরি বেসিক ক্লিয়ার অবজেক্টিভ কি জানো? আমরা ইনফরমেশন দিয়ে থাকি, উই টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড ক্যাশ ফ্লো। এই তিনটা আমরা বেসিক্যালি তথ্য দিয়ে থাকি অফ এন এন্টিটি দ্যাট ইজ ইউজফুল টু এ ওয়াইড রেঞ্জ অফ ইউজার ইন মেকিং ইকোনমিক ডিসিশন। সো ইকোনমিক ডিসিশন মেক করার জন্য আমরা কি করে থাকি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবজেক্টিভ কি? ইনফরমেশন প্রোভাইড করা। সো আমাদেরকে যদি বলে কেন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, ইকোনমিক ডিসিশন মেক করার জন্য, ডিসিশনের। অর্থনৈতিক সিদ্ধান্ত মেক করার জন্য। হ্যাঁ, টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট কিসের সম্পর্কে তথ্য, অ্যাবাউট ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড ক্যাশ ফ্লোস অফ এন এন্টিটি দ্যাট ইজ ইউজফুল টু এ ওয়াইড রেঞ্জ অফ ইউজার ইন মেকিং ইকোনমিক ডিসিশন। ঠিক আছে? তো আমি যদি এটা বলি তাহলে আমি তিনটা যে দাগ দিচ্ছি এগুলো মনে রেখেন। আমরা কি করি, ইনফরমেশন দিয়ে থাকি কিসের সম্পর্কে? ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লো। ফাইন্যান্সিয়াল পজিশন মানে কি দাদা? স্যার ব্যালেন্স শিট স্যার। ভেরি গুড, ভেরি গুড। ব্যালেন্স শিটে কি থাকে? স্যার অ্যাসেট, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি। সবে তো জানেন, আসলে আমার তো কম্পারেটিভ হবে। ভেরি গুড। সো আমরা এই কোশ্চেনটা দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইস্যুস ইন অ্যান এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাইকলি টু বি অফ মোস্ট ইন্টারেস্ট টু অ্যান এন্টিটিস লেন্ডার্স। স্যার লেন্ডারের জন্য বি, basic হবে। বি হবে স্যার, বি হবে। হুম? জুয়েল, কেন বি জি হবে? স্যার। স্যার স্যার আমি বি বলবো। কেন হবে? স্যার লেন্ডার তো এটা স্যার এনশিওর করতে চায় যে তার রিপেমেন্টটা যেন ঠিকঠাক ভাবে আসে। দ্যাটস ওয়াই সেটা যেন ফলস কোনো বা বিট্রে কোনো জায়গায় না যেতে পারে, দ্যাটস ওয়াই সে আমাদের কাছ থেকে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা নিয়ে থাকে। তো সেই জন্য আনসার এখানে মোস্টলি বি। অ্যান্সার ইজ মোস্টলি। জি স্যার। রিপেটাই মেইন এখানে। জুয়েল বলছে কোনটা, রিসেন্ট কোনটা বলছেন অ্যান্সার? স্যার আনসার বি বলেছি আমি। ওকে, সো দিস ইজ অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। অ্যান্সার বি। এবং জুয়েল রাইটলিও বলেছিলেন, রাইটলি শুরুতে, তার ব্যাখ্যা হয়তো সে
ওভাবে এক্সপ্লেন করতে পারে না জি বিধায় স্যার। হয়তো বলে নাই। সো পয়েন্টটা একদম আমি আর আসলে বলার মতো নাই, জিসান যেভাবে বলছে, কেমন যে লেন্ডারের কাজ হচ্ছে টাকাটা রাইট টাইমে দিতে পারবে কিনা সময় হলে, এজন্য তার দরকার। তো হোয়েন দ্য এন্টিটি, whether the entity will repay a loan when it falls due, যখন এটা ডিউ হবে তখন সে আসলে দিতে পারবে কিনা, এজন্য দরকার। কেমন বাকিদের ক্লিয়ার জি তো? স্যার। আমার মনে হচ্ছে এটা আর বলা দরকার নেই কিছু। ওকে, আমরা অবজেক্টিভটাকে আরেকটু ডিক ডাউন করেছি, কেমন এটা যদি আরেকটু বলি, জাস্ট এটা জানার জন্যই। টু মিট দ্য অবজেক্টিভ ফাইন্যান্সিয়াল অ্যাবাউট এন্টিটিস, আমরা আরো কিছু পাই, কি পাই তথ্য? আমরা একটু আগে যে বললাম ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন মানে কি কি জানি বলছিলেন? ব্যালেন্স শিট স্যার ব্যালেন্স অ্যাকচুয়ালি। শিট আর কি। ব্যালেন্স শিট কি কি? অ্যাসেটস অ্যাসেট, লায়াবিলিটিজ এবং অ্যাসেট, ওনার অ্যাসেট অ্যাসেট লায়াবিলিটি। লাইবিলিটিস ও নট সিকিউরিটি। আবার বলছিলাম ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, সেটা মানে কি? পারফরমেন্স মানে কি? প্রফিট এন্ড লস? ইয়েস স্যার স্যার। ওটা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট অ্যাকচুয়ালি। জিসান কি জটিল জটিল কথা বলতেছে। আচ্ছা, স্যার সেখানে সরি স্যার। জিসান এগুলো কোথা থেকে আসতেছে? মানে এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কি পাই, মানে কিসের থেকে পারফরমেন্সটা জানি? স্যার এটা হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম আর রেভিনিউ এক্সপেন্স থেকে আমরা Exactly. তার মেজারমেন্ট মানে এই নিয়ে আসি দেখেন, আর কি। ইনকাম এবং এক্সপেন্সের একটা ইয়ে থেকে আমরা নেট অফ ফিগারটাই হচ্ছে এটা আমাদের প্রফিট অথবা লস, এই তো। ইয়েস স্যার। আমরা জি সেল স্যার। করলাম 100 টাকা, খরচ করলাম 90 টাকা, 10 টাকা প্রফিট। সেল করলাম 100 টাকা, খরচ করলাম 105 টাকা, তাহলে 5 টাকা লস, এই তো। দিস ইজ ভেরি জেনারেল। তাহলে সেটা, জি তারপর ওনার্স, তারপর আমরা ক্যাশ ফ্লো। এখন ক্যাশ ফ্লোটা কি, জি স্যার, এনি আইডিয়া? স্যার একটা প্রতিষ্ঠানের আমাদের ইনফ্লো এবং আউটফ্লো জানার জন্য আমরা আসলে বেসিক্যালি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা মেক করি, যেখানে আমাদের তিনটা পোর্শন থাকে, ওই অপারেটিং থেকে, ইনভেস্টমেন্ট থেকে এবং ফাইন্যান্সিং থেকে আর কি। ওকে, সো ভেরি গুড। এটা হচ্ছে, আমি আরেকটু যদি জি স্যারের সাথে সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে এই যে আমরা প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিট দেখি, কেমন এটার যে মুভমেন্টটা, আমরা একদম সহজভাবে যদি বলি, আমার আগে অ্যাসেট ছিল 100 টাকা, এখন যদি 105 টাকা হয়, তাহলে এই যে 5 টাকা বাড়লো, লাইবিলিটি যদি 2 টাকা কমে 2 টাকা কমলো, ইকুইটি যদি 2 টাকা বাড়ে বাড়লো, এই যে কোথায় কোথায় ক্যাশের মুভমেন্টটা হলো, আমি রেভিনিউতে কি পেলাম, কত টাকা নগদে খরচ করলাম, এই মুভমেন্টটা আমরা জানতে পারি ক্যাশ ফ্লোর মাধ্যমে। তো ক্যাশের মুভমেন্টটা আমরা জানি বেসিক্যালি, দিস ইজ নট এ সেপারেটলি মানে প্রোভাইডেড ইনফরমেশন, এটা হচ্ছে জাস্ট এই দুটা তথ্যেরই একটা আলাদা প্রেজেন্টেশন, যে এই দুইটার ক্যাশ মুভমেন্টটা কি ঘটলো, এটা আমরা ক্যাশ ফ্লোর মাধ্যমে জানতে পারি। আমি জাস্ট বোঝানোর সাথে একটু অন্যভাবে এক্সপ্লেন করলাম আর কি, জিসানের মেসেজটা। বাকিদের ক্লিয়ার তো এটা? জি স্যার। ওকে, সো আমরা বলছি এখানে আরেকটু ইনফরমেশন বলছে, দ্যাট ইনফরমেশন অ্যালং উইথ আদার ইনফরমেশন ইন দ্য নোটস show the result of management stewardship of the resource entrusted to the its assist user of financial statement in predicting the entity's future cash flow and in particular their timing and certainty। অর্থাৎ এখানে কি বলছে, আমরা ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ, মানে আমরা তো এর আগে বলছি অবজেক্টিভ কি, টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লোজ অফ এন এন্টিটি টু মেক ইকোনমিক ডিসিশন, এটা তো আমরা বললাম। এর স্যার বাইরেও ওইখানে কি বলছে কি, আরেকটা জিনিস অ্যাড হবে না, ওই ওনার সিকিউরিটি যেটা, স্টুয়ারশিপ যেটা, স্টুয়ার্ডশিপের স্টেটমেন্ট জায়গাটা হচ্ছে আমাদের কি? স্যার, স্টেটমেন্ট চারটা না আমাদের? হ্যাঁ আছে, এটা আমরা একটু পরে পড়বো। 5টা। নো, পার্টস পারফরমেন্স হচ্ছে দিয়ে 5টা আর হচ্ছে স্টেটমেন্ট আমরা 4টা। পড়বো রিসেন্ট একটু পরে আছে, কেমন এটা আমাদের আচ্ছা। আসতেছে। জাস্ট পারফরমেন্স দিয়ে ওইগুলো বুঝাই ফেলছে আর কি পুরোটাই, ইকুইটি বা এটা। ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপটা কি? ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ হচ্ছে ন্যস্ত দায়িত্ব। নেক্সট। ধরেন একটা ম্যানেজমেন্টকে, একটা বোর্ডকে কি ধরনের দায়িত্ব দেওয়া আছে, কথার কথা আমাদেরকে বিজনেসের এবছর একটা টার্গেট দেওয়া আছে, খরচের একটা টার্গেট দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোথায় এক্সপেনশন করবে, কোথায় কি করবে, এরকম একটা বছর শেষে আমরা একটা স্ট্র্যাটেজি প্ল্যান করেছি। সো ওই দায়িত্বগুলো আমরা কতটুকু পালন করতেছি, কি রেজাল্ট আসতেছে, এটারও কিন্তু আমরা একটা মেজারমেন্ট করতে পারি। তার মানে ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপটাও আমরা জানতে পারি এবং প্রিডিক্ট করতে পারি এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো কোন দিকে যাচ্ছে, ভালো না মন্দের দিকে, করতে পারি না? এই যে আমরা এখন দেশের পরিস্থিতি কি এবং ভবিষ্যতে কি হতে পারে, আমরা 3 মাস আগে এক ধরনের চিন্তা করছিলাম, এখন মনে মনে আরেকটা চিন্তা করতেছি, নাকি? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। এরকম ভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্ক জানতে পারবো। ওকে, আমি নেক্সট পেজে আসলাম। এটা হলো এই যে একটু আগে দিচ্ছেন যে পয়েন্টটা বললো যে আমাদের ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট গুলো কি কি। কম্পোনেন্ট আর এলিমেন্টস এর পার্থক্য কি, কে বলতে পারবেন? এলিমেন্টস কি আর কম্পোনেন্ট কি, শান্তিদা? হুম,
কম্পোনেন্ট কোনগুলা আর এলিমেন্টস কাকে বলে? বা মমিতা বলেন। এলিমেন্টস হুম। হচ্ছে একটা উপাদান যেটা আমাদের ঠিক হ্যাঁ, একটা হ্যাঁ, সায়েন্টিফিক বুঝতে কথা পারেনি। বলছি। এলিমেন্টস যেটা এটা হচ্ছে আমাদের উপাদান, যেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি কি নিয়ে গঠন করা হয়েছে। কম্পোনেন্ট যেটা ফাইন্যান্সিয়াল, এটা হচ্ছে যে এই উপাদানটা কতটুকু পিরিয়ডের জন্য করা হয়েছে। আর কেউ? স্যার আমি একটু বলবো। স্যার হ্যাঁ দিছেন, দাঁড়ান আর একটু শুনি। আরেকজন বলেন একটু। সুমাইয়া, সুলতানা, সব নাই। হুম। আছে মানে বলে যদি ভুল বলি আবার কোন লজ্জা পাই এখানে। এই লজ্জার চাইতে না বলাটা অনেক ভালো, নীরবে বসে থাকি। হুম। স্যার আমি বলবো। হ্যাঁ জুয়েল। নো স্যার, আমি বলবো না স্যার। না, জুয়েল বলেন। স্যার আমি এক্সপ্লেন করতে পারি না তেমন স্যার। এজন্য তো আপনি বলবেন। আচ্ছা হ্যাঁ, জিসান বলেন। স্যার এলিমেন্টস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা মৌলিক অংশ, অ্যাকচুয়ালি আমি যদি বলি ফান্ডামেন্টাল থিংস। আর কোম্পানি যদি এক কথায় বলি, এটা একটা অপারেটিভ পার্টস আর কি আমাদের ফান্ডামেন্টাল থিংস এর। মানে এলিমেন্টস এর একটা অংশ হিসেবে কাজ করে আর কি আমাদের কোম্পানি। মোদ্দা কথা হচ্ছে আমাদের এলিমেন্ট যদি আমরা বলি একটা বিশাল কিছু, যেটার আমাদের সাধারণত বিভক্ত করতে পারি না আমরা এই ব্যাপারটাকে। আর ওই বিভক্ত যেটা করতে পারি একটা পুরো নির্দিষ্ট সিস্টেম ওয়াইজ, সেটা হচ্ছে আমাদের কম্পোনেন্টস, যেটা আমি মার্কেটিং এ পড়েছিলাম অ্যাকচুয়ালি, এই জন্য বললাম আপনাকে। আচ্ছা, ওকে। সো আমি একটু বলি। স্যার আমি একটু বলবো। হ্যাঁ বলেন, বলেন। হ্যালো। জি হুম। স্যার। স্যার অ্যাকচুয়ালি এলিমেন্টস হচ্ছে স্যার এইখানে মানে এই টপিকের মধ্যে স্যার এলিমেন্টস হচ্ছে স্যার বেসিকলি যে স্টেটমেন্ট গুলো আছে। সরি সরি স্যার। তারপর শোনা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা, ওর মনে হয় নেটওয়ার্কে প্রবলেম করে। আপনারা শুনতে পাচ্ছেন শপথের কথা? নো স্যার। ওকে, আমি একটু বলি কেমন। ও, সবাই জি রাইটলি স্যার। বলছে, আমি আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে একদম এইভাবে চিন্তা করেন না, আমি একটু প্র্যাকটিক্যালি দিকে চলে যাই আসলে। মানে একটা মেডিসিন যদি দেখি এলিমেন্টস গুলো কি 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 বলবেন? একটা একটা জুস কিনলেন, জুসের গায়ে কি কি লেখা আছে? এলিমেন্টস নাই? আছে কিনা? এখানে সুগার আছে, জি স্যার অবভিয়াসলি স্যার, আছে। হ্যাঁ, হুম। সুগার বা এখানে নিউট্রিশনস বিভিন্ন সুগার লিস্ট আছে, থাকে। এখানে এই এই কম্পোনেন্ট আছে, এই কেমিক্যাল আছে, এটা আছে, সেটা আছে, থাকে না এইভাবে? এটা কি ইয়েস স্যার। এলিমেন্টস নাকি? জি স্যার। ইয়েস স্যার। সো একটা, জি স্যার। তাহলে আমরা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এলিমেন্টস গুলো বলি, আমাদের অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, ইনকাম, এক্সপেন্স, দিজ আর আওয়ার এলিমেন্টস। ঠিক আছে? ইয়েস স্যার। আর কম্পোনেন্ট গুলা কি কি? ইয়েস স্যার। কম্পোনেন্ট হচ্ছে খণ্ডিত অংশগুলা। হ্যাঁ, আমরা এই এলিমেন্টস গুলাকে যেভাবে প্রেজেন্টেশনে নিয়ে আসি, অংশে বিভিন্ন ফরম্যাটে, সেটা যদি বলি সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে সেটা আমরা ওই যে চার পাঁচটার কথা বলছিলাম কেমন। তাহলে আমাদের জি কম্পোনেন্ট গুলো কি কি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট চেঞ্জেস অফ ইন ইকুইটি, ক্যাশ স্টেটমেন্ট ফ্লো অফ ক্যাশ স্টেটমেন্ট। ফ্লোজ, নোটস, comparing a summary of accounting policy and other explanatory notes, বা নোটস এন্ড অ্যাকাউন্টিং পলিসি আমরা এগুলোকে অনেক নাম বলি কেমন। দিজ আর আওয়ার কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যদি কখনো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমাদের ভুল হয়ে থাকে ব্যালেন্স শিটে, হ্যাঁ, তখন অনেক সময় আমাদেরকে 3 কলাম ব্যালেন্স শিট করতে হয়। 3 কলাম ব্যালেন্স শিট, এটা কি ধরনের স্যার? আমরা নর্মালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কয় কলাম করে থাকি ব্যালেন্স শিটে? 2টা কলাম, মানে 2 বছরের ডাটা আমরা দেখাই থাকি কেমন। ধরেন কথার কথা, এই বছর যদি আমরা 24শে ডিসেম্বর দেখাই, এই বছর অডিটেড হলো, তাহলে কম্পারিজনে কি থাকবে? জি স্যার।
আগের বছর কম্পারিজনে আমরা স্যার স্যার আগে বুঝিনি আপনার, একটু যদি আবার আমাদের বলতেন। বলছি, যদি কম্পারিজনে আমরা বলি, ব্যালেন্স শিট আমরা নর্মালি 2 বছরের তথ্য থাকে, কয় বছরের? 2 বছরে। 2 বছরের। এই একটা ইয়েস স্যার, পুরাতন 2 বছর এই কোম্পানি হলে, যদি বছরটা এবং নতুন গত কোম্পানি বছর। হয় সেটা 1 বছরে। এটা তো আর 2 বছরের সুযোগ নেই। Yes. সো 2 বছর আমরা ব্যালেন্স শিট অলওয়েজ আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিই, 2 বছরের তথ্য থাকে। তো যদি আমরা 2024-এর কারেন্ট ইয়ার বলি, তাহলে কম্পারিজনে কি থাকবে আমার? 23 এবং স্যার 24। 2023 থাকবে আমাদের। 23। তার মানে 23 সাল হলো লাস্ট ইয়ার, কারেন্ট ইয়ার হলো 24, এই দুইটা। 24 ওই স্যার এখন ব্যালেন্স বিডি এর মতো আর কি, যে স্যার আগের একটা বছর শেষটা ইনকাম এখানে ইয়ার শুরুতে একটা আসে। অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার, ইয়েস। আবার গেছে ট্যাক্সের দিকে, এই স্যারেরা ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ডিউটি আবার আরেক শব্দ, ওটা আবার অন্য। ঠিক আছে, এটা অ্যাকসেন্স ঠিক আছে জি স্যার। যেমন আমাদের 25-26 ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 নাকি জি স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এটা এইভাবে ঠিক আছে, আবার কিন্তু এটাকে আবার ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার বলা যাবে না। না ঠিক স্যার। আছে, আচ্ছা, ভেরি গুড। এটা কারেন্ট ইয়ার লাস্ট ইয়ার এভাবে আমরা বলবো। ওকে, সো যেটা আমরা বলছিলাম, এখন ধরেন কথার কথা হাইপোথেটিক্যাল আমরা বলতেছি, 2020 সালে আমরা একটা ভুল করলাম চেসান, আমরা একটা ক্যালকুলেশন, ম্যাটেরিয়াল একটা অ্যামাউন্ট, হ্যাঁ, আমরা ভুল করে ফেললাম 2020 সালে। একটা অ্যাসেট হিসাবে রাখার কথা কোনো একটা টাকা, আমি ভুল করে এটাকে এক্সপেন্স হিসাবে লিখে ফেললাম, এই বছর ধরা পড়লো। এখন কারেকশন করতে হবে না এটাকে? ইয়েস স্যার, অবশ্যই ব্যালেন্স শিট জি করার আগে স্যার। কারেকশন করতে হবে। হ্যাঁ, এখন ঘটনা তো করছি, ভুল তো করছি 20 সালে, আমি এখন অ্যাকাউন্টস করলাম 24 সালের, তাহলে কি করব? এই স্যার ওই ক্ষেত্রে যে হচ্ছে অ্যাক্রুড করে রিটেন ফেলবো, আর্নিংস এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট এর। আমরা ইকুইটির মধ্যে কারেকশনটা দিব, ব্যালেন্স শিটের মধ্যে কারেকশনটা দিব। ইকুইটি না, সরি, মানে ব্যালেন্স শিটে যেখানে ভুলটা হয়েছে অ্যাসেট লাইবিলিটির মধ্যে কারেকশন করব, করে আমরা 3 কলাম ব্যালেন্স শিট দেখাবো ওই বছরে। কারণ আমরা 20-এর ভুল পাইলাম, এই বছর এসে ধরা পড়লো, এক্ষেত্রে আমরা কি করব? 24-এর ব্যালেন্স শিট ইয়ার থাকবে, 25-এর 24-এর থাকবে, তার আগে 23 থাকবে, তার আগে 22 থাকবে। এরকম যদি আমরা প্রিভিয়াস কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমাদেরকে সর্বোচ্চ 3 ইয়ার্স ব্যালেন্স শিটটা শুধু দিতে হবে, বাকিগুলো না। তখন বলা হচ্ছে আমরা 3 কলাম ব্যালেন্স শিট দিব। মনে থাকবে একটু? ইয়েস। ইনশাল্লাহ স্যার। ওকে, ভেরি গুড। তো এই বাকিদের কোনো জটিল হচ্ছে কিনা সঞ্জিদা? আমাদের তীর্থ রয়। স্যার এটা কি স্যার বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড নাকি স্যার? এক্স্যাক্টলি, বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড, শব্দটা কি বলছেন? হ্যাঁ, পিরিয়ড পিরিয়ড নাকি স্যার, কোনটা পিরিয়ড? এই জুয়েলের একটা সমস্যা, কিছু একটা বলি আবার কনফিউশনের মধ্যে পড়ে যায়, না জানি ভুল বললাম। হ্যাঁ, আর জুয়েল বললে তো বলছেন, তাতে কি হয়েছে? হ্যাঁ, বিগিনিং, শুরু বিগিনিং। অফ জি স্যার। আর্লিয়ার পিরিয়ড, গত বছরের শুরুতে। গত বছরের শুরু মানে কি? আমরা যদি এভাবে চিন্তা করি, এবছর যদি 24 বলি কারেন্ট ইয়ার, তাহলে গত জি বছর কোনটা? 23 23 23-এর শুরু মানে কি? 23 জানুয়ারি। 1 জানুয়ারি। মানে 22-এর ক্লোজিং। জি জি স্যার। বুঝা গেছে তো? বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড মানে 22। ভেরি গুড। আমাদের কেয়া কি শুনতেছি নাকি আমাদের কথা? জি স্যার, না পাচ্ছি। ভেরি গুড। মানে শব্দ করতেছে না স্যার, বলি কোন বিপদে পড়ে যায়, কোন একটা ভুল স্যার করে দিয়ে আমাদের কার কাছে লজ্জা পেয়ে যাই। হ্যাঁ, এই আমার স্যার ক্লাসটা একটা কিন্তু একটু ব্যতিক্রম নেই, আমি আবার একটু এই কথাবার্তা বলি, বুঝছেন জুয়েল? জি স্যার। হ্যাঁ, এইগুলো একটু রাখেন, আমাদের তো অনলাইন ক্লাস তো, না হলে তো এই এত সময় ধরে বক বক করতে পারবো না। ফিজিক্যাল ক্লাস হলে তো ধরেন একটু গল্প গুজব করতাম আর একটু ইয়ে করতাম। স্যার অনলাইন ক্লাসে আসলেই একটু কথা না বলে হয় না। হ্যাঁ, আমিও মাঝে মধ্যে আমি স্যার একজন টিচার অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই আমাকে অনলাইনে ক্লাস নিতে হয়। তো আমি জানি হ্যাঁ, আসলে অনলাইনে ক্লাস নিতে গেলে একটু বেশি কথা বলতে হয়। হ্যাঁ, এজন্যই আপনারা, আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আসি, বুঝছেন, ক্লাসগুলো যে নিই ওইটি আর বলবো না, মানে কতগুলা ইয়া থাকে, তারপরও নিয়ে একটু নিজের দায়বদ্ধতা মনে করি, আবার রেসপন্সিবিলিটি জায়গা থেকে, যেটা বলছিলেন দায়বদ্ধতা, ভালো লাগা থেকেও নিই। হ্যাঁ, মানে এটা হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি আর কি, বিলিভ। হ্যাঁ, তো সেই জায়গাতে যদি আপনারা যদি আবার রোবোটিক হয়ে যান, স্যার আপনারটা আপনি বলে যান, আমাদেরটা আমরা শুনে যাই, তাহলে কিন্তু ভালো লাগবে না। হুম, আপনারও শিখে কম স্যার হবে।
না, ভালো লাগতেছে স্যার আপনাদের এই যে ফিডব্যাক পাচ্ছেন। হুম। স্যার ফাইন্যান্সিয়াল পজিশন যে স্যার বললেন 2 ইয়ারের জন্য, এটা কি স্যার পিরিয়ড অফ টাইম নাকি স্যার, মানে নির্দিষ্ট একটা সময়ের জন্য নাকি? আসতেছি তো, জান না। এখন পয়েন্ট হচ্ছে জুয়েল, আমরা তাহলে ফাইন্যান্সিয়াল পজিশন কত দিনের জন্য তৈরি করি? একটা নির্দিষ্ট সময় সেটা বিন্দুর সেটা জন্য। স্যার একটা পয়েন্ট অফ টাইম নাকি? ফর এ না স্যার? ইয়েস, ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ইয়ার। টাইম। জুয়েল স্যার কি জানি আমরা একটা চাইলে বলছে, জুয়েল এটা জি স্যার। কি বলছিলেন? স্যার পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য তো স্যার। একদম কারেক্ট অ্যান্সার বলছি, কিন্তু তাও আসতে ধীরে কি জানি বলতেছিলাম মানে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট টাইম। ব্যালেন্স শিট আমরা তৈরি করি পয়েন্ট অফ টাইম, নট পিরিয়ড অফ টাইম। আদার যে স্টেটমেন্ট গুলো আছে, ক্যাশ ফ্লো, ইকুইটি বলি, প্রফিট এন্ড লস বলি, সবগুলো হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ একটা টাইম, জি স্যার। নির্দিষ্ট পিরিয়ড। আর ফাইন্যান্সিয়াল পজিশন করি পয়েন্ট অফ টাইম, টাইম, একদম জি স্যার। স্পেসিফিক। আমি যদি বলি আজকের দিনে আমার অ্যাসেট লাইবিলিটির পজিশন কি, এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তে আমার অ্যাসেট লাইবিলিটি অবস্থা কি। তাহলে আমরা যে ব্যালেন্স শিট বলি 31শে ডিসেম্বর, এটা কি 1 বছরের? না, 31শে ডিসেম্বরে আমার অ্যাসেট লাইবিলিটি পজিশনটা কি। আমি বুঝতে পারছি কিনা? জি জি স্যার। স্যার। হ্যাঁ। আর প্রফিট এন্ড লস করি কত দিনের জন্য? জি স্যার। পিরিয়ড অফ টাইম, সেটা 3 মাস, 1 মাস, 15 দিন, 1 সপ্তাহ, 1.5 বছর, 1 বছর। যত দিনের জন্য করি তত দিনের ক্যালকুলেশন, পিরিয়ড অফ টাইম। স্টেটমেন্ট চেঞ্জ ইন সেম, ক্যাশ ফ্লো সেম, শুধুমাত্র ব্যালেন্স শিট হচ্ছে পজিশন, পয়েন্ট অফ টাইম। 31শে ডিসেম্বরে রাত 12টার সময়ে আমাদের, আমরা যদি বলি, তাহলে ওই মুহূর্তে ওই কোম্পানির সম্পদ কি আছে, দায় কি আছে, মালিকানা শর্ত কি আছে। জি স্যার। জুয়েল? জি স্যার, বুঝতে ওকে। পারছি স্যার। বাকিদের, রুবেল, ইমরান? ওকে। সো এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইমের জন্য আমরা ব্যালেন্স শিট করি, আর পিরিয়ড গুলোর জন্য করি আদার কম্পোনেন্ট। রেগুলেশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর রেগুলেশন গুলো কি কি আমরা যদি একটু বলি সংক্ষেপে, কেমন? যেমন আমরা যদি বলি যে আমাদের রেজিস্ট্রেশন গুলো কি, প্রত্যেকটা জিনিসই আমরা মনে রাখবেন, যে কোনো কোম্পানির জন্য অবশ্যই কোম্পানি আইন হচ্ছে ম্যান্ডেটরি। তাকে কোম্পানি আইন বলে কিন্তু গঠন করতে হবে, আরজেসিতে বিভিন্ন মেমোরেন্ডাম বা বিভিন্ন রেগুলেশন গুলো আমরা জানি। ওকে। সো সরি, লেজিসলেশন আমরা বললাম, কেমন? তাহলে নিয়ম কানুন গুলো, আমি যদি ব্যাংকিং কোম্পানি হয়, অবশ্যই আমাদের বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন আছে, সেটাকে আমাকে ফলো করতে হবে, কেমন? ইন্স্যুরেন্স যদি হয়, ইদ্রিয়ার যে আইন আছে 2010-এর, বা আদার্স রুলস এন্ড রেগুলেশন আছে কোম্পানি আইনের বাইরে, সেগুলোকে ফলো করতে হবে। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। হ্যাঁ, কোয়ালিটেটিভ, ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে এগুলোকে ফলো করি। দিস আর দা রেগুলেশন অফ অ্যাকাউন্টিং আমরা বলি। এটা যদি আসে তাহলে আমরা একটু সংক্ষেপে বলতে পারবো, ঠিক আছে? জি কেউ স্যার। যদি জিজ্ঞেস করে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, আমরা কি বলবো? আইফারস। আইএফআরএস, ভেরি গুড। এটা কি ডিপারচার ফ্রম আইএফআর। আইএস, এটা মানে কি? যেগুলো আইএস থেকে আর কি চলে গেছে। হ্যাঁ, এখন পয়েন্ট হচ্ছে, একটা কোম্পানি যদি আমরা আইএফআরএস কমপ্লায়েন্ট কোম্পানি বলি, তখন তাকে কয়টা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে? ধরেন একটা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি যদি, আর সবগুলো স্ট্যান্ডার্ড লাগবে না। মনে করেন আপনি, কথার কথা, আপনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যাবো, আপনার জন্য তো এগ্রিকালচারটা ডিরেক্টলি জড়িত না, কেমন? কারণ আপনার ওইটার সাথে হয়তো এগ্রিকালচারে যে IS 41, সেটার কোনো ইম্প্যাক্ট নাই, যদি না থাকে।
তাহলে আপনার জন্য অ্যাপ্লিকেবল না। কথার কথা, আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির জন্য 20টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ম্যান্ডেটরি। তার মানে আপনি কখন বলতে পারবেন আপনি আইএফআরএস কমপ্লায়েন্ট কোম্পানি? কখন বলবেন? যদি আপনি 19টা আইএফআরএস কমপ্লাই করেন না 20টা আইএফআরএস কমপ্লাই করেন, কোনটা? 20। 20। এক্স্যাক্টলি। তার মানে যতগুলো আছে সবগুলো আমাকে কমপ্লাই করতে হবে, যেটা আমাদের কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পারছি? ওকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এমন কোনো, স্যার এটা কি ফিক্সড যে কোনো কোম্পানির জন্য? প্রত্যেকটা কোম্পানির জন্য এটা ফিক্সড, যে তার জন্য যে যে স্ট্যান্ডার্ড গুলো অ্যাপ্লিকেবল, সে যদি সবগুলো কমপ্লাই করে তাহলে সে বলতে পারবে সে আইএফআরএস কমপ্লাইন্ট কোম্পানি। যদি সে কোনোটা মিসিং করে তখন কিন্তু অডিটর বলে, অডিটর তার অডিট রিপোর্টস এর মধ্যে কিন্তু এটা বলে দেয় যে এই কোম্পানি সবগুলো স্ট্যান্ডার্ড ফলো করেছে এক্সেপ্ট এটা। এটা হচ্ছে অডিটরের অবজারভেশন যে সে এটাকে ফলো করে নাই, বাকি সবই ঠিক আছে। ঠিক আছে, এটাকে বলে দেয়। এখন একটা মানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা এখন পড়ছি, এটা হচ্ছে ডিপার্চার ফ্রম আইএএস। বলছে এমন যদি সার্কমস্টেন্সেস তৈরি হয় বা ঘটনা, মনে করেন কথার কথা, এটা হচ্ছে রেয়ার কেস, এটা নাই নর্মালি। ধরেন এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার কাছেও নাই। ধরেন এমন কোনো ঘটনা উদ্ভব হলো, নতুন কোনো বিজনেস পলিসি আসলো, যেই পলিসিটার, কথার কথা মনে করেন আমরা ইনভেন্টরি IS2 দিয়ে করি, কেমন, কিন্তু ওই যে কোম্পানিটা ওটার ইনভেন্টরি ভ্যালুয়েশন যদি IS2 দিয়ে করি, তাহলে জিনিসটা ফেয়ার প্রেজেন্টেশন হচ্ছে না, ভুল প্রেজেন্টেশন হচ্ছে, হতে পারে না এরকম। কথার কথা, এটা বিজনেস মডালিটি যেভাবে চেঞ্জ হচ্ছে, এরকম কোনো প্রেজেন্টেশন আসলো যে ওই কোম্পানির যদি ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে যাই IS2 আলোকে, তখন আমাদের ফেয়ার প্রেজেন্টেশন হচ্ছে না, তথ্যগুলো ভুল হচ্ছে। এইরকম ক্ষেত্রে যদি এরকম তৈরি হয় কোনো কেসে, বলছে শুধুমাত্র ওই ক্ষেত্রে IS2 ফলো না করেও অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমপ্লাই করতে পারবেন, বাকি সবগুলো কমপ্লাই করতে হবে। মনে করেন IS2 20টা ছিল, সেক্ষেত্রে আপনি 19টা ফলো করবেন। আর IS2 ফলো করলে যেহেতু ফেয়ার প্রেজেন্টেশন হবে না, সেক্ষেত্রে আপনি IS2 কে ফলো না করে যেটা করলে ফেয়ার প্রেজেন্টেশন হবে সেটা আপনি করতে পারবেন। আর ওটা করার পরে নোটস এর মধ্যে অবশ্যই ডিসক্লোজার দিতে হবে যে আমি IS2 ফলো করলে কি ধরনের ভুল হতো, না করার কারণে কি হলো, এবং দুইটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা কি হলো। এই জিনিসগুলো আপনাকে নোটস এর মধ্যে ডিসক্লোজার দিতে হবে, যেটা এখানে বলা আছে, এই যে ম্যানেজমেন্ট কনফার্মেশন statement that all IS have been complied with except in respect of departure from the individual IS, details of the nature of the departure and financial effect of the departure। এটার ফলে টোটাল ফাইন্যান্সিয়াল ইফেক্ট আমাদের কি হলো। আমি বুঝাতে পারছি কথাটা? Yes, sir. জি স্যার। স্যার ওভারঅল যদি আরেকবার একটু সামারি করতেন ব্যাপারটা। সামারিটা হচ্ছে জিসান, যে নর্মালি আমরা যেটা বললাম যে আমাদের কোম্পানিতে যদি, কথার কথা, আপনি যে কোম্পানিতে আছেন একটা একটা কোম্পানিতে, তার জন্য 20টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল, 20টা স্ট্যান্ডার্ড তাকে ফলো করতে হবে অ্যাজ এ নেচার অফ কোম্পানি, কেমন। কিন্তু দেখা যাচ্ছে 19টা সে প্রপারলি করলো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফলো করলে, যদি করে ফলো, তাহলে তার প্রেজেন্টেশনটা ভুল প্রেজেন্টেশন হবে। মানে এটা রেয়ার কেস, এরকম নর্মালি নাই কেসটা। তো যদি এক্সেপ্ট এরকম কোনো 20, ঘটনা, হ্যাঁ ওই 20 ছাড়া? হ্যাঁ, না ধরেন 19টা ঠিক আছে, 19টা অ্যাপ্লিকেবল, ও আচ্ছা আচ্ছা। বাট বাকি একটা করলে 20 নাম্বার, যেটা ধরেন অ্যাকাউন্ট ইনভেন্টরি IS2, কথার কথা বলতেছি এটা, কিন্তু IS2 যদি সে ফলো করে, তাহলে ইনভেন্টরি প্রেজেন্টেশনটা ফেয়ার হচ্ছে না ওই কোম্পানির ক্ষেত্রে। তখন বলছে এরকম কোনো কেস হলে শুধুমাত্র ওই স্ট্যান্ডার্ড সে ডিপার্চার করতে পারে। ডিপার্চার করা মানে ওইটাকে সে বাদ দিতে পারবে, সে বাকি 19টা করবে। আর এই ইনভেন্টরি ভ্যালুয়েশনে সে যে IS2 ফলো করে নাই, এটা ম্যানেজমেন্ট একটা কনফার্মেশন দিবে তার নোটস এর মধ্যে ডিসক্লোজার দিয়ে, এবং সে বলবে যে এটা ফলো করলে কি ধরনের ইফেক্ট হতো, না করাতে কি হলো, টোটাল ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা কি হলো। এই ডিসক্লোজার গুলো সে নোটসে দিবে, তাহলে বলছে যে সে আইএফআরএস কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে পারবে। তাহলে প্রশ্ন যদি হয় নর্মালি আমরা কখন বলবো একটা কোম্পানি IFRS কমপ্লায়েন্ট, তখন অ্যান্সার হচ্ছে সে যদি প্রতিটা স্ট্যান্ডার্ড কমপ্লাই করে, এক। সেকেন্ড অ্যান্সার হচ্ছে ডিপার্চার কি করতে পারবে, ইয়েস, এক্সট্রিমলি রেয়ার সার্কামস্টেন্সেস, যদি সে IFRS ফলো করলে ভুল প্রেজেন্টেশন হয়, শুধুমাত্র ওই ক্ষেত্রে সে ওই পার্টিকুলার স্ট্যান্ডার্ডকে ডিপার্চার করতে পারবে। জি স্যার। স্যার এখানে তো মেবি লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন আমি বলছি যে 100%। এই এটা জন্য, করলে। এই জন্য তো 4টা পয়েন্ট এই যে বললাম,
ওকে স্যার, ম্যানেজমেন্ট ক্লিয়ার, কনফার্মেশন ফুললি করতে ক্লিয়ার। হবে, ম্যানেজমেন্ট বলতে হবে এটা, হ্যাঁ, দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ফেয়ারলি প্রেজেন্ট দ্য এন্টিটি ফাইন্যান্সিয়াল পজিশন, এইটা বলতে হবে যে আমি এটা ফলো না করার কারণে আমি ফেয়ার প্রেজেন্টেশন দিচ্ছি, ম্যানেজমেন্ট বলবে। তারপর বললে স্টেটমেন্ট দ্যাট অল আইএস হ্যাভ বিন কমপ্লাইড উইথ অ্যাকসেপ্ট, মানে ওইটা ছাড়া বাকি সবগুলো আমি কমপ্লাই করেছি। ডিটেলস অফ দ্য নেচার অফ দ্য ডিপার্চার, আমি যেটা ফলো করি নাই, এটা ফলো করলে কি হতো আর না করার কারণে কি হলো সেটা দিবে, এবং টোটাল ফাইন্যান্সিয়াল ইফেক্টটা কি হলো এটার কারণে সেটা বলতে হবে। তাহলে একজন স্টেক হোল্ডার ইনভেস্টর সে তার ডিটেলস ইনফরমেশনটা জানতে পারবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। ক্লিয়ার? বাকিদের কোনো জটিল হচ্ছে এটা? জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার স্যার। ভেরি গুড। আমি একটু চেষ্টা করি একটু ভাঙ্গা চুরা বোঝানোর চলতে, হ্যাঁ, জানি না কতটুকু কি পারতেছি, বাট একটু ফলো করলে আমরা অনেকেই তো বলি একজন একজন থেকে শুনতে শুনতে আস্তে ক্লিয়ার হয়ে যায়, কেমন? ওকে, আমাদের সেকেন্ড যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যানুয়ালের সাথে আছে, প্রত্যেকটা ম্যানুয়ালের সাথে এটা পাবেন, দেখবেন যে আইফা কোড অফ ইথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা যারা আর্টিকেলে আছে এখনো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি, কেমন? IFRS is the global organization for the accounting profession. It's aimed to ensure that the global accountancy profession is valued in the development of strong and sustainable organization. The IFA Code of Ethics for Professional Accountant must adhere to, অবশ্যই তাকে ফলো করতে হবে, দিস আর কি কি: ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটিশন and due care, confidentiality, and professional behavior. স্যার প্রিভিয়াস এখান থেকে একটা প্রশ্ন ছিল যে কোড অফ এথিক্স কয়টা অ্যাকচুয়ালি? পাঁচটায়, আমরা মেইনলি পাঁচটার কথাই বলি, কোড অফ এথিক্স পাঁচটা। ইন্টিগ্রিটি, অবজেক্ট, এরকমই আসে কয়টা কোড অফ এথিক্স? ইয়েস স্যার, মানে বলছে যে হচ্ছে আমাদের কোড অফ ইথিক্স আসলে কতটা আর কি, নাম্বার অফ কোড অফ ইথিক্স। সো 1 2 3 4 এরকম করে নাম্বার 5 দেওয়া ছিল ওখানে। আচ্ছা, এটা পাঁচটা যদিও বেশি ছিল না তো, মানে যদিও আমাদের বলা ম্যানুয়ালে স্যার নাই বলা যায় না। এভাবে, আমাদের ম্যানুয়ালে স্যার ঢালাও ভাবে দেয়া আছে। আমাদের ম্যানুয়াল আরো দুটার মতো আছে, আমি দেখেছি, মানে পয়েন্ট গুলো দেখেছি এই Anyway, আমি এই এই পাঁচটা পাঁচটাই এটা বাহিরে। জানি, পাঁচটা হলো মেনলি আর কি। না স্যার, ম্যানুয়ালে পাঁচটাই আছে স্যার, IESBA তে পাঁচটাই আছে। ওই আর ওকে কি, মানে স্যার আপনি যেরকম ভাবে দিয়েছেন ওরকম নাই অ্যাকচুয়ালি, মানে একটু আরো ডিটেলস আছে কি জানো ভিতরে। ওকে, ঠিক আছে, নো ইস্যুস। সো আমরা যদি বলি কোড অফ ইথিক্স মানে কি, মানে ইথিক্স, আচ্ছা যাক, ইথিক্স কি এটা নিয়ে আপনারা জানেন। আমরা যদি বলি প্রথমটাকে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে কি? স্যার অলওয়েজ অনেস্ট থাকতে হবে আর কি। এক্স্যাক্টলি, জুয়েল যেটা বললো, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট। হ্যাঁ, তার মানে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ডনেস এন্ড অনেস্টি থাকতে হবে। দেন হচ্ছে অবজেক্টিভিটি, অবজেক্টিভিটি মানে কি? স্যার কোনো একটা পার্টির প্রতি লিনিয়েন্সি শো করা যাবে না। হ্যাঁ, বায়াস হওয়া যাবে না। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এটা কি? স্যার নিজের কন্টিনিউয়াস লার্নিং মেনটেন করা। প্রফেশনাল থাকতে হবে আর কি। যেমন একটা উদাহরণ দেন তো, প্রফেশনাল লার্নার দেখতে হবে। স্যার মানে যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে যায় তাদের 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 বেসিকলি মানে তাদের অ্যাকাউন্টেন্সি রিলেটেড যত ধরনের ইনফরমেশন, নতুন ইনফরমেশন আসছে ওগুলোর সাথে আপ টু ডেট থাকা। যে অ্যাকাউন্টিং, নো স্যার, বেসিকলি মানে এভরিথিং রিলেটেড টু অ্যাকাউন্টিং, মানে পাশাপাশি অন্য জিনিস হতে পারে, ইকোনমিক্স এর জিনিস, বিজনেস আপনি ওয়ার্ল্ডের জিনিস। যখন মেম্বার হয়ে যাবেন বা আছেন, আপনি কিন্তু আর নিজের সম্পদ না, দেশের সম্পদ, ইয়েস স্যার। ঠিক আছে? তখন গ্লোবালি, তার মানে এটা বলতে ভেরি গুড। সো প্রফেশনাল কম্পিটিশন ডিউ কেয়ার, এটা একটু বলছি, সেটা হচ্ছে যেমন ধরেন এই যে কিছুদিন আগে বাজেট আসলো, জানেন তো সবাই? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। বাজেটে কি আসে নর্মালি? সরকারের আয় ব্যয় হিসাব আসে, সেখান ইয়েস থেকে আয়ের প্রধান খাত হলো যেটা আমরা বলছিলাম ট্যাক্স, ট্যাক্সের মধ্যে ডিরেক্ট ট্যাক্স, ভ্যাট, কাস্টম, এখানে কোথায় কি চেঞ্জ আসছে এগুলো আসতেছে। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত সালের, কে বলতে পারবেন? 2024। হ্যাঁ, 1991। অ্যাক্ট 24 এ স্যার আগে অর্ডিন্যান্স ছিল, স্যার এখন অ্যাক্ট হয়েছে। 2023। 2023 স্যার, সরি স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড।
সো আগে ছিল অর্ডিন্যান্স 1984 এর, সেটা আরো আগের, হ্যাঁ, সেটা এখন নাই। এখন হচ্ছে 2023 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। আচ্ছা, এখন আইন আমি মুখস্থ করে ফেললাম, আর পৃথিবীর কোনো যোগাযোগ রাখলাম না, কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আমার মুখস্থ। কেউ কিছু জিজ্ঞেস করলে পটপট করে বলে দিতে পারবো, হবে আমার দ্বারা? বলতে পারবো? প্রফেশনাল কম্পিটেন্সি আছে আমার ডিউ কেয়ার? না, না No. স্যার। তাহলে কি থাকতে হবে করতে স্যার। হবে? তাহলে এই যে বাজেটে যে চেঞ্জ আসতেছে কিছুদিন পরে, ফাইন্যান্স অ্যাক্ট বা এরকম আসে, এটাকে আমার আপ টু ডেট থাকতে হবে। বছরের মাঝখানে যদি কোনো চেঞ্জ আসে, কি নামে আসে কেউ বলতে পারবেন? ওটাকে বলা হচ্ছে এসআরও, স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। কি নামে আসে? এসআরও এসআরও। তো এসআরও দিয়ে যে চেঞ্জ গুলো আসে, আমাকে অবশ্যই ওইটার সাথেও আপ টু ডেট থাকতে হবে। কেমন? জি স্যার। ওকে। সো এইগুলো যখন আমার ক্লিয়ার থাকবে, তখন কিন্তু আমরা মোটামুটি আমাদের ইয়া থেকে আমরা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সি ডিউপিআর হচ্ছে আমাদের এই নলেজ গুলো আপ টু ডেট রাখা। যেটা বলতেছিলাম, ট্যাক্সের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অ্যাক্ট তো আমাদের আছে, তারপর হচ্ছে বাজেটে যে পাস হয় ফাইন্যান্স অ্যাক্ট, সেটা আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে। এবং বছরের অন্য সময় যদি কোনো চেঞ্জ হয়, তখন কি নামে আসে? এসআরও নামে আসে। ওই এসআরও। এসআরও তো আমাদেরকে আপ টু ডেট রাখতে হবে। এটা হচ্ছে একটা প্রফেশনাল কম্পিটেন্সি এন্ড ডিউপিআর। কনফিডেন্সিয়ালিটি এটা কি? স্যার স্যার ক্লায়েন্টের ইনফরমেশন গোপন ইনফরমেশন কারোর রাখা, সাথে শেয়ার করা যাবে না। গোপনীয়তা বজায় রাখা। হ্যাঁ, এই ক্লায়েন্টে গিয়ে আরেক ক্লায়েন্টের কাছে ওই ক্লায়েন্টের গল্প করা, হ্যাঁ, এটা গোপন করা কথা যাবে না। বলা যাবে? নো স্যার, না নেভার। স্যার। সেটা করা যাবে না। প্রফেশনাল বিহেভিয়ার এটা মানে কি? স্যার কারোর সাথে তর্কে জড়ানো যাবে না, মারামারি করা যাবে না, বা একদম জুয়েলের লজ এন্ড একদম, রেগুলেশনস মেনে কাজ করতে হবে সব। হ্যাঁ, জুয়েলের একদম খাস বাংলা কথা, স্যার মারামারি করা যাবে না। কারোর সাথে দেখতেছেন আপনার কথাও বুঝতে পারে না, আপনি সরি বলে চলে আসেন, কোনো অসুবিধা নেই। আপনি জি বুঝে স্যার। নিবেন যে ও আসলে ওরকম কনফিডেন্ট না। রেগুলেশন হ্যাঁ, এবং রেগুলেশন এবং রুলস এগুলো মেনটেন করে তারপর। এক্স্যাক্টলি। একদম জুয়েল যেটা বলছে এটা একদম একদম পারফেক্টলি, যে should comply with relevant laws and regulation and should avoid any action that discredits the profession। আপনি যদি মনে করেন যে ওই জিনিসটা আপনার প্রফেশনের জন্য ডিসক্রেডিট হবে, গুড বাই দিয়ে চলে আসবেন। ঠিক আছে? জি স্যার। কোনো কনফিউশন? না স্যার। নো। তো আমাদের কিন্তু বলছিল ক্লাসের মাঝে গ্যাপ দিতে, আজকে কিন্তু আমরা গল্পে গল্পে গেছি, এই জন্য কোনো গ্যাপ দিইনি আমরা। আর 10 মিনিট পরে আমরা শেষ করে ফেলবো নি, কেমন? জি স্যার। ওকে স্যার। হ্যাঁ, আমার আবার বদনামে দিয়ে না, স্যারে টানা ক্লাস নিচ্ছে, আমরা একটু রেস্ট নিতে পারিনি। হ্যাঁ, না স্যার। না স্যার, পুরো ক্লাস এনজয় করছি। জি স্যার, ভালো লাগছে জি স্যার। স্যার। থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে কিছু কোয়ালিটেটিভ গুণগত বৈশিষ্ট্য আছে। আমরা মানে একটা মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে না? এই যে রাশেদকে দেখলাম আমরা, মাশাল্লাহ, দেখলাম আমরা হুজুর মানুষ, মাথায় টুপি আছে, আমরা ধরিনি যে তার অনেকগুলা জিনিস খুবই ভালো। হ্যাঁ, মানে এরকম কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা কিছু বলি না এটা ভালো এটা মন্দ। ঠিক তেমনি আমরা একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে কখন বলবো এটা রিলিভেন্ট, মানে ভালো, উত্তম, কি বলে এটাকে বাংলা কি বলবো? প্রাসঙ্গিক আর কি স্যার? প্রাসঙ্গিক। জি স্যার। হ্যাঁ, উত্তম বৈশিষ্ট্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আর্থিক তথ্যের, নাকি? মানে কখন আমরা এটাকে বলবো যে খুব কম্পিটিটিভ বা কোয়ালিটেটিভ ইনফরমেশন? হ্যাঁ, যদি সাবজেক্ট টু এই দুটো জিনিস থাকে। আপনার বলছি ফান্ডামেন্টাল কোয়ালিটির কাজটা, এটা পরীক্ষায় আসে অনেক সময়, যে ফান্ডামেন্টাল কোয়ালিটির কাজটা হচ্ছে কি, তখন আমরা বলবো দুইটা, রেলিভেন্স, রিলিভেন্স আর ফেইথফুল ফেথফুল। ফেথফুল রিপ্রেজেন্টেশন। রেলিভেন্ট এন্ড ফেইথফুল রিপ্রেজেন্ট। এখন রেলিভেন্ট বলতে কি, আমরা কখন বলবো ইনফরমেশন রেলিভেন্ট? যদি এখানে আমরা কি পাই, প্রিডিক্টিভ ভ্যালু এন্ড কনফর্মিটি ভ্যালু পাই। প্রিডিক্টিভ ভ্যালু মানে কি, যে আমরা ওই তথ্য দেখে ফিউচার আউটকাম কি হতে পারে এটার একটা প্রিডিকশন পাই, তখন বলবো যে ইনফরমেশন গুলো রেলিভেন্ট, প্রাসঙ্গিক। আরেকটা হচ্ছে কনফর্মিটি ভ্যালু, যেটা আমাদের প্রোভাইড করে প্রিভিয়াস ফিডব্যাক আর প্রিভিয়াস ইভ্যালুয়েশন, যে আমরা দেখে বুঝতে পারি এটা প্রিভিয়াস ট্রেন্ডটা কি ছিল।
তার মানে একটা তথ্য থেকে যদি আমরা অতীত এবং ভবিষ্যতের একটা ইন্ডিকেশন পাই, তখন আমরা ডিসিশন মেকিং এর জন্য, মেকিং এর ডিসিশন মেড বাই ইউজার, তখন আমরা বলবো এই ইনফরমেশনটা খুবই রেলিভেন্ট। এটা একটা ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। আর একটা বলতে ফেইথফুল রিপ্রেজেন্টেশন, এটা ভাই লাগবে, বিশ্বস্ততা। কেমন আমরা কখন বলবো এটা ফেইথফুল রিপ্রেজেন্ট? তখন বলছে যে তিনটা জিনিস: কমপ্লিট হতে হবে, নিউট্রাল হতে হবে, ফ্রি ফ্রম এরর হতে হবে। কমপ্লিট মানে কি? ইনক্লুড অল ইনফরমেশন, মানে ম্যানেজমেন্টকে অবশ্যই প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল তথ্য ইনক্লুড করতে হবে। কমপ্লিট। হ্যাঁ। নিউট্রাল, উইদাউট বায়াস, তাকে বায়াস হওয়া যাবে না। কেমন? ফেয়ার প্রেজেন্টেশন, তখন আমরা বলবো এটা ফেথফুল প্রেজেন্টেশন, ফেয়ার প্রেজেন্টেশন। ফ্রি ফ্রম এরর মানে কি? ডাজ নট মিন দ্য ইনফরমেশন পারফেক্টলি অ্যাকুরেট ইন অল রেসপেক্ট। মানে অনেক সময় কথার কথা, ধরেন আপনি 1,000 কোটি টাকার একটা কোম্পানি, আপনি এমন কিছু খরচ আসলো, ধরেন একজন মেসেঞ্জার সে আহ, একটা চিঠিপত্র বা কিছু একটা একজনকে পাঠাতে গেল, সে কুরিয়ার কি বলে রিক্সায় গেল না সিএনজিতে গেল, আবার কনভেন্স বিল সে নাস্তা করলো, কয় টাকা খেলো, 2 টাকা খেলো না 3 টাকা, এখন সে 10 টাকার জায়গায় 8 টাকা কনভেন্স বিল দিল। বাট এটা অনেক সময়, ধরেন কথার কথা বলতেছি, কনভেন্স বিলটা চলে গেলো এন্টারটেনমেন্টে কনভেন্স বিলে, এটা কি একদম খুব ডিসিশন মেকিং আমাদের ইফেক্ট করতেছে? না স্যার। No, sir. হ্যাঁ। তো এরকম হইতে পারে, মানে মানে এই জন্য ফ্রি ফ্রম এরর মানে আমার এখানে 100% একেবারে চুলছে রেখা, এরকম কিছু না। হ্যাঁ। আহ, এটা হইতে হবে যাতে ম্যাটেরিয়ালি ডিসিশন নিতে আমাকে এফেক্ট করে না, এরকম জিনিস। ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যাতে না থাকে। হ্যাঁ। এই এই জটিল জটিল শব্দ বলে কে বলছে এটা? স্যার আমি স্যার। হ্যাঁ? স্যার আমি স্যার। ওকে। সাফাত, কি জটিল শব্দ বলেন না আমি। হ্যাঁ। স্যার আমি আমার চেহারা দেখাতে যাচ্ছি কিন্তু দেখাতে পারতেছি না, বুঝলাম না। স্যার দেখতে পাচ্ছি আপনাকে। স্যার দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি স্যার, আপনার ক্যামেরা অন হয়েছে। স্ক্রিন শেয়ার আছে তো এই জন্য। ও, আমি আবার আইটিতে এত এক্সপার্ট না। আমার হাতে কি জিসান? পেন। পেন। ধরেন পেন না, Yes. চশমা দিয়ে দিই তাহলে ইজি হবে। পেন তো আবার কালি বলতে পারে, নষ্ট হতে পারে, এটা তো চশমা। কেমন? Yes, sir. ধরেন এটার দাম কথার কথা 1,000 টাকা, সে ফর এক্সাম্পল। এইটা যদি আমি খুব যত্ন করে রেখে দিই আলমারিতে ইয়াতে করে, কতদিন যাবে? স্যার যদি আলমারি সেই যতদিন থাকে ভালো তাহলে তো আছে। অনেক দিন থাকবে স্যার। আমি যদি বলি 5 বছর, যাবে কিনা? যাবে যাবে জি 5 স্যার, বছর। যাবে। ওকে, নাম্বার ওয়ানতে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমার যাবে স্যার। কোম্পানিতে 1,000 কোটি টাকার একটা কোম্পানি, সে এক্সাম্পল। আমার কোম্পানিতে এরকম একটা চশমা, বা ধরেন এটা একটা কলমের মতো করে, এটা আমি কিনলাম কিছু একটা, এটা আমি রেখে দিলে 1 বছর যাবে। কিন্তু আমরা ধরেন কিছুক্ষণ পরে হয়তো পড়বো কিছু সংজ্ঞা, অ্যাসেটের সংজ্ঞা যদি বলে যেটা মোর দেন 1 ইয়ার যাবে, তখন আমরা এটা কি বলি? নন কারেন্ট অ্যাসেট নিয়ে না? ইয়েস Yes, sir. তার আইডিয়া আছে কিছু? আছে। ওই So স্যার তাহলে ফিক্সড এটা আছে আর কি? কি। হ্যাঁ জিসান, এটা কি তাহলে আমরা কি হিসেবে ট্রিট করবো? ফিক্সড অ্যাসেট না এক্সপেন্স? স্যার ফিক্সড অ্যাসেটস। ফিক্সডই তো। 5 বছর যাবে কিন্তু। স্যার জিসান, মোর দ্যান 1 ইয়ার হলে নন কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট ছিল তাও। কিন্তু মানে এটার থেকে তো মানে চশমা থেকে তো স্যার মানে চিন্তা করলে ইকোনমিক বেনিফিট পাচ্ছি না। আচ্ছা, বেনিফিট পাচ্ছি না, তারপরে? বেনিফিট তাহলে তো পাইলে স্যার এটা অ্যাসেটস, অ্যাসেট আর যদি অ্যাসেট না হিসাবে পাই ক্লাসিফাই করা যাবে। অ্যাসেটস, ধরেন বেনিফিট পাচ্ছেন, বেনিফিট পাবেন, চশমা তাহলে দিলে তো তো অ্যাসেটস। এই যে চোখটা তো তাহলে একটু অ্যাসেট মোটামুটি ভালো স্যার। দেখি। স্যার এটা তো তাহলে স্যার অবভিয়াসলি নন কারেন্ট অ্যাসেট এটাতে অ্যাসেট। বেনিফিট আছে, কারণ চশমা না থাকলে আমি দেখতে পারবো না, সো এটা অবভিয়াসলি বেনিফিট আমার জন্য। আচ্ছা জিসান, এখন আমি বলি সেটা হচ্ছে কি, আমি কিন্তু কয়েকটা ক্লু বলছি। একটা ক্লু বলছে আমার কোম্পানিটা 1,000 কোটি টাকার কোম্পানি। কেমন? আমার এইটা চশমাটাকে ধরেন কথার কথা একটা স্টিলের স্যার একটা স্কেল। সরি টু ইন্টারাপ্ট, মানে আপনার প্রশ্নটা যেটা ছিল সেটা মেবি স্যার ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপালের মতো আর কি, যে যেগুলো সম্পত্তির মূল্য একেবারেই কম সেগুলোকে অ্যাসেট হিসেবে না কাউন্ট করে আমরা এক্সপেন্স হিসেবে কাউন্ট করতে পারি। লাইক ইওর সানগ্লাস, যেটাকে আমরা ওই 1,000 কোটির সাথে অ্যাডজাস্ট না করে এটাকে আলাদাভাবে একটা এক্সপেন্স ধরলাম, বাকিটা থাকলো।
যেখানে আমার ক্যালকুলেশন অ্যাকুরেটলি যেন আমরা পাই, এরকম। চিন্তা করছেন, ভাবছি আমি একটু কথা বলবো, আমার মুখটাই বন্ধ করেছে। থ্যাংক ইউ স্যার। সো অ্যাবসলিউটলি রাইট, যেটা বলছে যে আসলে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট, যেটা বলছে যে এইটার আমার 1,000 কোটি টাকা কোম্পানির 1,000 টাকা 500 টাকা এটা আমার জন্য খুব ম্যাটেরিয়াল না। এটা কি ম্যাটেরিয়াল একবারে? এটা যদি আমি ভুলে খরচ দেখাই দিই, আমার কোম্পানি যে একদম বিশাল কিছু হয়ে যাবে। নো স্যার, এটা ইম্যাটেরিয়াল। Exactly. এই হচ্ছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। তো এই জন্য বলছে ফ্রি ফর্ম এরর, মানে এরকম যদি ইম্যাটেরিয়াল কোনো ভুল হয়, মানে আমরা 100% একটা কোম্পানিতে অ্যাকুরেসি সব কিছু, এটা কি হতে পারে? ভেরি রেয়ার, হয় না। সো এরকম ইমমেটেরিয়াল ভুল হলে এটা আমাদের কোনো ধরনের বড় ধরনের ইম্প্যাক্ট করে না। সো ইমমেটেরিয়াল হলে আমাদের ডিসিশন, আমরা এটাকে কি অ্যাসেটে নিব? নো। অ্যান্সার হচ্ছে আমরা এক্সপেন্স। এখন যদি এটা হয় যে আমি ব্যবসাটাই করি চশমার, এটা এটা আমার কাছে 1,000 পিস আছে স্টক হিসেবে, ডেফিনেটলি এটা স্টক হিসেবে ইনভেন্টরি যাবে, সেটা ভিন্ন কথা। তখন ভ্যালু হয়ে যাবে অনেক টাকা। 1,000 কোয়ান্টিটি দিয়ে 1,000 টাকা মানে অনেক টাকা, তাই? ইয়েস স্যার। ওকে, বাকিরা কি বুঝতে পারছি কিনা এই ইয়েস। কথাটা? জি স্যার বলছি। জি স্যার। ওকে, আরো কিছু এনহ্যান্সিং কোয়ালিটেটিভ আছে, এটা হচ্ছে কম্পারেবিলিটি, ভেরিফাইবিলিটি, টাইমলিনেস এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। কম্পারেবিলিটি মানে কি? enable to identify similarities in and different among items। এটা বলছি কি, এগুলো আরো কিছু কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে কম্পারেবিলিটি, সিমিলারিটি, ডিফারেন্স অ্যামং আইটেমস, এটা যাতে আমরা করতে পারি। ভেরিফাইবিলিটি, ম্যানেজমেন্ট ক্যান চেক ইট বাই এক্সামিনিং, ইন্সপেকশন এন্ড কম্পারিজন। এর মাধ্যমে সে কি করতে পারবে? এক্সামিনিং করতে পারবে, স্যার ইন্সপেকশন এক্সামিন করতে করতে পারবে যে প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ওয়েট, ইচ এন্ড রাইট এভরিথিং ঠিক আছে কিনা। রাইট। টাইমলিনেস, এটা খুব ইম্পর্টেন্ট। আমি 24 সালের, ধরেন আপনি কোম্পানি ম্যানেজমেন্ট রিপোর্ট দেন মাসে মাসে, এখন আপনি এই মাসে আসছেন, আপনি গত বছরের সেপ্টেম্বরে রিপোর্ট দিতে যাচ্ছেন ম্যানেজমেন্টকে, স্যার স্যার, গত বছর সেপ্টেম্বর আমরা এই করছিলাম, কি করবে? চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি মিয়া গত বছর সেপ্টেম্বরে কি করলাম, আমার গত মাসে গত দিন কি হলো, তুমি আমাকে সেই তথ্য দিবা, তাহলে না আমি বুঝতে পারবো যে আগামী মাসে আগামী দিন আমাকে কি করতে হবে। ঠিক আছে, টাইমলিনেসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের রাইট টাইমে, ডেফিনেটলি আমরা হয়তো 15 দিন, 1 মাস, 1.5 মাস, যেটা ম্যানেজমেন্টের ডিসিশন ততদিনই আছে, রাইট টাইমে তথ্য দেওয়া, এটাও একটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। কেমন? আন্ডারস্ট্যান্ডেবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি হচ্ছে একজন জেনারেল পিপল যাতে ওই তথ্যগুলো পড়ে বুঝতে পারে, সেই ধরনের যাতে প্রেজেন্টেশনটা ওরকম হয়। ইউজার হু হ্যাভ এ রিজনেবল নলেজ অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, যদি সে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়, তখন আমরা বলবো এটা একটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তখন আমাদের আমরা এটাকে দেশে তো এটার অনেক লিমিটেশনস আছে, লাইক রিসেন্টলি ট্যাক্সের যে ব্যাপারটা, সরি হ্যাঁ এরকম যে এটা বাংলায় করা হয়েছে। তো যখন একজন ফরেনার এসে এটা দেখবে তখন তো উনি আসলে এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আর এটার এখন ইংলিশ ভার্সন মুভি বের হয়নি। আমাদের দেশে আসলে স্যার এগুলো খুবই কমপ্লিকেটেড মেনটেন করাটা। হ্যাঁ জি স্যার, এই জন্য তো আপনি অনেক কিছু চেঞ্জ করছেন, ধৈর্য ধরুন। হ্যাঁ স্যার জি স্যার, জি স্যার, জুলাই বিপ্লব আর কি। হ্যাঁ। So anyway, আমরা পলিটিক্সে না যাই, বাট ইস্যু হচ্ছে অ্যাবসলিউটলি রাইট। তবে বাজারে অনেকগুলো বই আছে। ঠিক আছে জিসান, হুম, ওকে। আমরা আর দুইটা ওয়ার্ড বলে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার বলে শেষ করবো আজকে, কেমন? আমাদের এই চ্যাপ্টার বেসিক্যালি একটু বড়, আমরা আর একটা ক্লাসে একটু করে এটাকে শেষ করবো। আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিব আপনাদেরকে। আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার কি, এগুলো একটু পরে আজকে শেষ করবো। যেহেতু আমরা অনেকগুলা কোশ্চেন অ্যান্সারের মধ্যে ছিলাম। সো প্রথম ইয়েটা হচ্ছে কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার কি, আমাকে একটু বলেন, এনি আইডিয়া? স্যার আমি বলবো কি আর কেউ বলবো? না, জিসান আরেকজন একটু বলো তারা। ওকে ওকে স্যার। কে বলবে? সুলতানা বলেন। স্যার বলবো? না, জুয়েলের সাহস বেড়ে গেছে বোঝা যাচ্ছে, মার্শাল্লাহ, থ্যাংক স্যার ইউ। আমি বলবো স্যার। বলেন। স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো আমরা বুঝি, যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, পারচেজ এ কার, this is a long term asset and I spend for it, that's why it is a capital expenditure.
And যদি আমি রেভিনিউ এক্সপেন্ডিচারের কথা বলি, তাহলে যেগুলো শর্ট টার্ম, লাইক আমরা যেগুলো এক্সপেন্স এন্ড রেভিনিউ হিসেবে জানি, লাইক গুডস, লাইক আমি একটা গুডস পারচেজ করলাম, দিস ইজ কল্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, এটাই স্যার। ভেরি গুড ইমরান। এনি মোর? স্যার আমি বলবো। হুম। স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার বেসিক্যালি আমি যখন লং টার্ম কোনো অ্যাসেটের পিছনে খরচ করি, ওটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ধরেন আমি আমার ফ্যাক্টরির জন্য একটা যদি মেশিনারিজ কিনি, যেটা লং টার্ম ইউজ করব, লং টার্ম অ্যাসেট আমার, তো ওটা হবে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে স্যার আমার ডে টু ডে অপারেটিং এর জন্য যেসব খরচ হয়, এক্সপেন্সেস গুলো, ওগুলো হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন স্যার যদি আমি ওই মেশিনারিজ এর এক্সাম্পলটাই আবার দিই, ধর ওটাতে যদি আমার মেইনটেনেন্স এর কোনো কাজ থাকে, সেক্ষেত্রে ওটা হবে স্যার মানে রেভিনিউ এক্সপেন্ডিচার না। রাইট, রাইট, ভেরি গুড। আর কেউ? রোসিলিন, রোসিলিন ওয়ান ওয়ান আমি এইট একটু এইট বলবো। হুম। আচ্ছা, যেই এক্সপেন্ডিচার গুলা ইউজফুলনেস 1 বছরের অধিক সময়ের জন্য হবে, সেগুলোকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে পারি। ফর এক্সাম্পল, কোনো ফ্যাক্টরির জন্য কোনো যদি আমার মেশিনারি বা কোনো ফার্নিচার যেগুলো পারচেজ করে থাকি, সেগুলো ইউটিলিটি যদি 1 বছরের বেশি পাওয়া যায়, এরকম যদি আমরা ধরতে পারি, সেগুলোকে আমরা ক্যাপিটাল নেচার ধরতে পারবো। আর যেগুলা 1 বছরের কম, যেগুলো আমাদের ডে টু ডে অপারেশনে কাজে লাগবে, যে অ্যাসেট গুলোকে, সেগুলো আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসাবে সেগুলো আমরা ঠিক করতে ভেরি পারি। গুড, ভেরি গুড। আমাদের ফিমেল থেকে একজন বলেন, এনিওয়ান? আমরা চুপ করে থাকতেছি বেশি। ইশরাত, ইশরাত জান। কেউ নাই? হাবিবা, জান্নাত, মিম, বুঝতেছি না এরা। হ্যাঁ, মিম, ফারজানা আক্তার, ওয়ালাইকুম স্যার। আসলাম। কথা নাই কেন আপনাদের কারো? স্যার হ্যাঁ বলেন প্লিজ। বলবো, শিওর, প্লিজ। নন কারেন্ট অ্যাসেট গুলো যেটা আমার, ওটার পিছনে যে খরচটা হয় আমার, সেটা হচ্ছে আমাদের সেটা যদি আমার ইনস্টলমেন্টের ক্ষেত্রে কোনো এক্সপেন্স হয়ে থাকে, তাহলে সেটাও আমার এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যাবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো আমরা অলমোস্ট অ্যান্সার গুলো পেয়ে গেছি, কেমন? একদম সহজভাবে জুয়েল আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ, অল আর কারেক্ট অ্যান্সার, কেমন? জাস্ট একটু আমি অ্যাড করি তারপরও। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমরা নর্মালি এক্সপেন্ডিচার দু ধরনের, একটা ক্যাপিটাল বলি, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। নর্মালি একটা কোম্পানি তার অপারেশনের জন্য যে খরচগুলো হয়, একটা কোম্পানিতে আমরা যেটা বলি প্রফিট এন্ড লস করার সময়, এখানে আয় থাকে, ব্যয় থাকে, এই দুইটার নেট রেজাল্টটাই হচ্ছে আমাদের প্রফিট বা লস, কেমন? তাহলে এই আয় এবং ব্যয়, এই সো যে ব্যয়টা, সরি, প্রফিট আমার এন্ড লস। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এর জন্য। হ্যাঁ, নো ইস্যুস, আমি শুনতে পাচ্ছি তো। ইয়া, কথা শুনে গেছে। থ্যাংক ইউ। না, অনেকেরই আমি জানি, অনেকেরই আমি যে কথা বলতেছি, অনেকে ফিডব্যাক দিতে পারতেছে না, কারণ তার বাসা থেকে নেটওয়ার্ক প্রবলেম হয়, এবং অনেকগুলো কারণে ওয়ার্ল্ড ওয়াইডে তো এখন নেটওয়ার্কের অনেকগুলো প্রবলেম হচ্ছে। নো ইস্যুস, বাট রিকোয়েস্ট থাকলো একটাই, কেউ নিজেকে ফাঁকি দিয়েন না। হ্যাঁ, আপনি নিজেকে ফাঁকি দিলে আপনি লুজার হবেন, আমাদের কারো কিছু হবে না। তো যেহেতু আমরা একটু পরিশ্রম করি, তো রিকোয়েস্ট থাকে এই জন্যই, যাতে কিছুটা আপনাদেরকে ভ্যালু অ্যাড করাতে পারে। দিস ইজ মাই সাকসেস। এখন যদি আপনিও মনে করলেন যে অনলাইনে করে ওই নাম হাজিরা দিয়ে ফালাই রাখলেন, আমি হয়তো দেখি না, বাট দিন শেষে আপনি যদি ভ্যালু অ্যাড না করতে পারি আপনার জন্য, এটা আমার জন্য ব্যর্থতা, যে আমারও সময়টা নষ্ট হলো, কোয়ালিটি টাইম, সময়টা আমি ফ্যামিলিকে দিতে পারতাম। যদি আপনি কিছুটা বুঝতে পারেন, তখন আমিও নিজেকে সাকসেস ফিল করি, যে না, এই সময়টা কাজে লাগলো, এটাই। এই জন্য বলি, কেমন? সো সময়টাকে নষ্ট করেন না, তাহলে এটা নিজে লুজার হবেন, বাকিরা কিন্তু গেইনার হবে। ওকে, যেটা বলছিলাম যে আমরা ওই যে প্রফিট এন্ড লসের যে খরচগুলো দেখাই, এই খরচগুলো হচ্ছে মূলত রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে যে খরচগুলো আমরা করি, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যেটা অনেকেই বলছিল যে স্যার আমি একটা
গাড়ি কিনলাম, মেশিনারিজ কিনলাম, ল্যান্ড কিনলাম কোম্পানির জন্য, এটার জন্য যে লং টার্মের জন্য যে খরচগুলো সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বুঝছেন এটাই তো নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এই যে এক্সাম্পল গুলো আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, রেভিনিউ এক্সপেন্ডিচার কি। হ্যাঁ, আমি আর ডিক ডাউন করছি না, প্রেজেন্টেশন তো আমরা দিয়ে দিব, ম্যানুয়ালের মধ্যে আছে। এইটুকু একটু বলি, ক্যাপিটাল ইনকাম আর রেভিনিউ ইনকাম কি, রিসেন্ট একটু বলেন। স্যার ক্যাপিটাল ইনকাম বেসিক্যালি আমরা আমি একটা এক্সাম্পল বলি, যে ধরেন আমরা একটা মেশিনারিজ অনেকদিন ইউজ করার পর মনে হলো আমরা এটাকে হচ্ছে চেঞ্জ করব, তো ওই পুরানটা যখন আমি বিক্রি করে দিব ওখান থেকে যে ইনকামটা হবে এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর কি, যেটা আমরা প্রতিনিয়ত করব না, একটা নির্দিষ্ট সময় পর পর করবো, যেটার অ্যামাউন্টটা মোটামুটি অনেক হাই হবে। আর রেভিনিউ ইনকাম যেটা লাইক সেলস, আর তারপর রিসিভ কমিশন বা সেলস ইনকাম থেকে বা রেভিনিউ ইনকাম থেকে যেগুলো আমরা পাই, যেটা আমরা বছরে একের অধিকবার করতে পারি এবং এটার অ্যামাউন্টটা ওই ক্যাপিটাল ইনকামের অ্যামাউন্ট থেকে অনেক কম হয় আর কি। রাইট, ওকে, আমি একটু বলি, একটু সহজ করে দিই। সেটা হচ্ছে ক্যাপিটাল ইনকামটা হচ্ছে আমরা লং টার্ম কোনো অ্যাসেট যদি সেল করি, কোনো রেভিনিউ জেনারেট করি। যেমন আমি গাড়ি আছে, আমি সামহাও গাড়িটা একটু সেল করলাম, সেল করলে যদি আমার কোনো গেইন হয়, তা প্রফিট করি, সেই প্রফিটটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। আর রেভিনিউ ইনকাম হচ্ছে আমরা নর্মাল বিজনেসের জন্য যে আর্নিংটা করে থাকি নর্মাল ব্যবসা থেকে, সেটা হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম। যেমন আমরা জুতা বিক্রি করি, আমাদের রেভিনিউ ইনকাম কি? জুতা স্যার, বিক্রির টাকা। জুতা বিক্রি করে, জুতা বিক্রির টাকা। আমাদের কষ্ট হয় যে স্যার কেমনে বলি এটা, হ্যাঁ জি স্যার, আর এটাই তো আমাদের রুজি রোজগার কি। ইয়েস স্যার, ইয়েস স্যার, সমস্যা নেই স্যার, হ্যাঁ, হালাল ইনকাম। হালাল ইনকাম তো। জুতা বিক্রি করি, এই যে আপনারা নেন, বেল্ট নেন, সক্স নেন, জুতা কিনেন, এই যে স্যার আপনি কি কতজনের। আসলেই অ্যাপেক্স এর সাথে মানে কানেক্টেড? হ্যাঁ, আমি অ্যাপেক্সে তো আছি, ফাইন্যান্সটা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, তাহলে তো স্যার আপনার নাম বলে আমরা ডিসকাউন্ট পেতে পারি তাই না? এই যে দেখছেন, এটাই তো আমি শুরুতেই বলছি, কেউ বলতেছে না যে স্যার জুতার মান খারাপ, জুতার দাম বেশি, ডিসকাউন্ট দরকার। স্যার আসলে বাস্ট হয়ে যেতাম যদি শুরুতে জানতাম যে আপনি আসলে অ্যাপেক্স এ আছেন, তখন অনেক ভালো ভালো কিছু বলতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বাট সো ট্রুলি যেটা অ্যাপেক্স বললাম অনেক ভালো তাহলে, স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। সো আমরা যেটা বললাম, জুতা বিক্রি করে আমাদের যে আর্নিংটা হয়, এটা হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম, আমাদের মূল ব্যবসা থেকে। আর ক্যাপিটাল ইনকাম হচ্ছে আমাদের যদি কোনো অ্যাসেট সেল করি কোনো কারণে, একটা মেশিন পুরাতন হয়ে গেল, আমরা সেল করি, কিছু টাকা পেলাম, সেটা আমাদের ক্যাপিটাল ইনকাম। এই দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে রেভিনিউ ইনকাম, ক্যাপিটাল ইনকাম বুঝা গেল তো জুয়েল? আমাদের জুয়েল কই? মনে হয় অফলাইন ইউজ। স্যার হ্যাঁ, আরেকবার নাইম একটু বুঝতে পারছেন? বুঝাই দিন। হ্যাঁ কিয়া, জি স্যার, জি কিয়া স্যার। কি আরেকবার বলবো? স্যার আমি বুঝতে পারছি স্যার। ওকে, স্যার হ্যাঁ, আমি বুঝতে পারিনি, আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। বলছি আমাদের রেভিনিউ ইনকামটা কি। রেভিনিউ ইনকাম হচ্ছে, ধরেন আপনি আমাদের বিজনেস থেকে যে ইনকামটা আমরা করি, ধরেন আমরা জুতা বিক্রি করি যেটা বলছিলাম, তাহলে জুতা বিক্রি থেকে যে আর্নিংটা পাই, দিস ইজ আওয়ার রেভিনিউ ইনকাম। আমরা নর্মাল ব্যবসা থেকে যে রেভিনিউ আর্ন করি, সেটা রেভিনিউ ইনকাম। রেভিনিউ ইনকাম, আর ক্যাপিটাল ইনকাম হচ্ছে যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট সেল করে কোনো আর্নিং হয়। মনে করেন আমাদের একটা মেশিন ছিল, মেশিন কি আমার অ্যাসেট না কোম্পানি ইউজের জি জন্য? স্যার। অ্যাসেটটা আমরা কোনো কারণে সেল করে ফেললাম, তো সেল করলে আমরা যদি এখান থেকে কিছু আর্নিং পাই, কোনো প্রফিট করি, সেই প্রফিটটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম বলি আমরা। হ্যাঁ, আর কিছু নন না। কারেন্ট, নন কারেন্ট অ্যাসেট যেটা। নন কারেন্ট অ্যাসেট সেল করে যদি কোনো আর্নিং হয়, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। আর নর্মাল বিজনেস থেকে যেটা পাই, এটা যেটা হচ্ছে মেইন রেভিনিউ ইনকাম। বিজনেস না, মানে যেটা আমাদের মেইন কাজ না, ধরেন জুতা বিক্রি হচ্ছে আমাদের মেইন কাজ, এইটা বাদে হচ্ছে অন্য যে কাজ যেটা রিলেভেন্ট না, প্রাসঙ্গিক না, ওইটা সেল করলে হচ্ছে সেটা না, সেটা রেভিনিউ। আবার পুরোটা না জুই। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে যে ধরেন যেটা বললাম ফিক্সড অ্যাসেট সেল করে যেটা, এটা ক্যাপিটাল ইনকাম। আবার যদি আপনি বলেন যে স্যার, যেমন আমাদের কিছু এফডিআর রাখা আছে ব্যাংকে, এখন এফডিআর থেকে তো প্রফিট পাচ্ছি, সুদ বলা যাবে না, এই প্রফিটটা কি, এটা কি বলবো, রেভিনিউ মানে আমাদের ডিরেক্ট ইনকাম নাকি রেভিনিউ ইনকাম স্যার, এটা স্যার নন রেভিনিউ, অপারেটিং ইনকাম, রেভিনিউ নাকি নন ইনকাম, অপারেটিং ইনকাম? জি স্যার, নন অপারেটিং রেভিনিউ নন ইনকাম। অপারেটিং ইনকাম, নন অপারেটিং। এটা কিন্তু আদার ইনকাম, মানে নন অপারেটিং ইনকাম, আদার ইনকাম বলি। ইয়েস স্যার। ইনকাম। তার মানে জুই, আমি আমার মূল ব্যবসার বাইরে, জুতার ব্যবসার বাইরে
যদি আমি কোনো আর্নিং আমার হয়, সেটা আমার আদার ইনকাম। মানে আমি ব্যবসা করি জুতার, তাহলে ওখান থেকে আমার ডিরেক্ট যে ইনকামটা, এটা হচ্ছে আমার ডিরেক্ট ইনকাম, রেভিনিউ। আর আমি ব্যাংকের এফডিআর থেকে যে ইন্টারেস্টটা পেলাম, যে প্রফিটটা হলো, যে আর্নিংটা হলো, এটা হলো আমার আদার ইনকাম। আর কোনো ক্যাপিটাল অ্যাসেট সেল করে যেটা, এটাও আদার ইনকাম, বাট কিন্তু এটা ক্যাপিটাল ইনকাম আমরা বলি, যেহেতু ক্যাপিটাল অ্যাসেট সেল করে, এটাও আদার ইনকামে যাবে। এক্স্যাক্টলি। জয়ী, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। লাস্ট ওয়ান ওয়ার্ড, ম্যাটেরিয়ালিটি। অলরেডি একবার বলেছিলাম, ম্যাটেরিয়ালিটি একটা জাজমেন্টাল ওয়ার্ড। আমি একটু বুঝাই বলছি। A matter is material if its omission or misstatement could reasonably influence the user on the basis of financial in making economic decision. অর্থাৎ একটা ম্যাটেরিয়াল ইনফরমেশনকে তখনই ম্যাটেরিয়াল বলবো যখন এটা ইন্ডিভিজুয়ালি অর কালেকটিভলি ইনফ্লুয়েন্স দ্য ইউজার ইন মেকিং ইকোনমিক ডিসিশন। যেটা একটা বলছিলাম যে আমার 1,000 কোটি টাকার কোম্পানি, আমার এই চশমা কি, যদি একটা চশমা বা একটা কলম, একটা স্টিলের স্কেল, আমি ভুল এটা আমার জন্য ম্যাটেরিয়াল কিনা, শুধু একটার কথা বলছি, আমার 1,000 কোটি টাকার বিজনেস, আমার একটা কলম, আমি এটা, এটা কি ম্যাটেরিয়াল ফিগার আমাদের কোম্পানির জন্য? নো স্যার, ইম্যাটেরিয়াল, নো স্যার, ম্যাটেরিয়াল। নো স্যার। No, এটা sir. আমার ডিসিশন মেকিং এফেক্ট করবে না, কেমন? সো এই জন্য আমরা এটাকে ম্যাটেরিয়াল বলবো না। সো ম্যাটেরিয়াল হচ্ছে ওইটাই, আমার এরকম 1,000 কোম্পানি কলম আছে, বা 1,00,000 1,000 পিস কলম আছে, 100 টাকা করে দাও, অবশ্যই ম্যাটেরিয়াল ফিগার। হ্যাঁ, ধরেন একটা কোম্পানি ম্যাটেরিয়ালিটি সাইজ, সে 50,000 টাকা, 20,000 টাকা এরকম ধরে নেয়, তার ম্যাটেরিয়াল ফিগারটা কত। তাহলে ইটস ডিপেন্ড অন সাইজ অফ দ্য অর্গানাইজেশন এন্ড নেচার অফ দ্য বিজনেস। অর্গানাইজেশনের সাইজটা কেমন। ধরেন একটা কোম্পানির, সে একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি, তার ছোটখাটো দোকান, তার এখানে ধরেন কথার কথা মাসে সে 20-40 হাজার টাকা বিজনেস করে, মুদি দোকানদার, একটা ছোটখাটো, তার জন্য কিন্তু 1,000 টাকা অনেক ম্যাটেরিয়াল ফিগার তার জন্য। তো আর যে 1,000 কোটি টাকা বিজনেস করে বছরে, তার জন্য কিন্তু এটা ম্যাটেরিয়াল না। এই জন্য বলছি ম্যাটেরিয়ালিটি ডিপেন্ড অন নেচার অফ দ্য সাইজ অ্যান্ড নেচার অফ দ্য বিজনেস। হ্যাঁ, দ্য সাইজ অ্যান্ড নেচার অফ দ্য বিজনেস ম্যাটেরিয়ালিটি ডিপেন্ড করে। আমি বুঝতে পারছি কথাটা? জি স্যার। ওকে, কোনো কনফিউশন? জিসান, জুয়েল, নো স্যার। জিয়া? নো স্যার। ওকে, No, সো sir. আমরা আজকে আর না যাই, আজকে একটু শেষ করে দিই, আমরা টানা ইয়া করছি, বেশি এগুলো বিরক্ত হয়ে যাবেন যে স্যার খালি বক 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 বক। স্যার চলুক সারা রাত, সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে থ্যাংক স্যার। ইউ। সো আজকে এটুকুই থাকুক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এ করবো। রিকোয়েস্ট থাকবে রেগুলারিটি আমরা জয়েন করব। ব্যস্ততা সবারই ছিল, ইনশাআল্লাহ। থাকে, কেমন? আমরা কেউ আসলে ফ্রি না। এই যে ড্রেস কোড দেখে কি বোঝা যাচ্ছে কিছুটা? হ্যাঁ, ইয়েস জুয়েল, স্যার। কি বোঝা জি যায়? জি স্যার। স্যার। বা দিশান কি বুঝছেন অফিস বলেন? থেকে আসে এই অফিস ডাইরেক্ট। থেকে এসে স্যার, আর যেরকমটা অফিস আপনি করতেন যে ডিরেক্টলি এসে পড়তে বসতেন, এখন আমাদের পড়াতে বসতেন। অফিস থেকে এটাই এসে বুঝছি। এখনো ফ্রেশ হয়নি স্যার, ওভাবেই বসে পড়ছি। হ্যাঁ, এটা শেষ করছি। এবং বাচ্চা আছে একটা, ওর একটা রিকোয়েস্ট আছে, এখন আবার একটু গুলশানে যাব, নিজে আল্লাহ যদি বাচ্চা ড্রাইভ করে ওইখানে, তারপরে বাসায় করবো ইনশাল্লাহ। এনিওয়ে, স্যার একটা প্রশ্ন ছিল আমার, একটু করব? হুম হুম, স্যার এটা একটু আমাদের কারিকুলামের বাইরে। আপনাকে কি হোয়াটসঅ্যাপে নক করার পারমিশন পেতে পারি? শিওর শিওর জিসান, এই জন্য তো ফর নাম্বার মাই শেয়ার করেছি তো আমি। ইন্টার্নশিপ, আমার ইন্টার্নশিপের জন্য একটু হেল্প লাগতো আপনার থেকে, ব্যাডলি নিড ইউর হেল্প। ওকে, শেয়ার করেন, হোয়াটসঅ্যাপে নক করেন, আমি ওকে ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। যতটুকু পারি আপনাকে। হ্যাঁ, আমি নাম্বার দিয়েছি কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়েছেন আপনারা? ইয়েস স্যার, আমি কালেক্ট করেছি স্যার। ঠিক আছে। ওকে, আমাদের ক্যাপ্টেন কে কে আছেন? ইমেল থেকেও একজন দুজন দিয়েন, মেল থেকেও থাকেন, তাহলে আমি ওই প্রেজেন্টেশন গুলা শেয়ার করে দিব, আপনারা আপনাদের গ্রুপে ইয়ে করে দিয়েন, গ্রুপও অ্যাড করে নিয়েন। আপনাকে কি ওকে, গ্রুপে অ্যাড করে দেবো? হ্যাঁ করেন, সুবিধা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে গ্রুপটা যতদিন থাকলে ততদিন মনে রাখলেন। এই জন্য মাঝে মাঝে একটু ভিডিও অন করি, হ্যাঁ দেখি, যাতে বুঝতে পারেন। আর কথা বলতে হবে কিন্তু। জিন্নাত জি স্যার। সুলতানা, রোসেলিনকে অনেকবার ডাকলাম, হয়তো ইয়ে নেটওয়ার্ক সমস্যা, মিমি দিয়ে একবার যা একটু রেসপন্স করছে, তারপর আর নাই। হ্যাঁ, কথা বলতে হবে। হ্যাঁ, জি আফরিন স্যার, বলবো স্যার। কয়েকবার রেসপন্স করেছে, জুয়েলের মাশাআল্লাহ মুখ ফুটে গেছে, ও এখন থেকে কথা বলতে রেগুলার। হ্যাঁ, জি স্যার, থাকি, ইনশাআল্লাহ। আমরা ভুল টুল করি, সমস্যা নাই, তারপরে তো আমরা ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, সুলতানা, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি ইনশাল্লাহ ঠিক, শেয়ার করে দিব, দেখা হবে নেক্সট ক্লাসে স্যার ইনশাল্লাহ। আগামীকালকে থ্যাংক ইউ স্যার। অ্যাকাউন্টিং ক্লাস আছে স্যার, আপনি নেবেন ক্লাস?
আগামীকালকে না, আমার মনে হয় মোস্তাক ভাই নিতে পারে, নট শিওর কে নিবে, জানি না, জানাবেনি আগের থেকে ইয়ে করে। জয়ী, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ স্যার, তাহলে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু হ্যাঁ, আপনাকে আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ওকে, সো মাচ স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ, স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।